হয়েছে। ওকে, আচ্ছা, ওকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক বেশি ভালো আছো। আজকে আমি একদমই সময় কম নেব, যেহেতু তোমরা ইতিমধ্যে জেনেছো আমি একটু অসুস্থ ফিল করছি, বাট আমি যে টপিকস গুলো আমি ধরেছি সেই টপিকস গুলো আমরা সুন্দর করে শেষ করে তারপর আমরা আজকে প্রচুর পরিমাণে পড়বো। আর আমার ক্লাসে যে 33, 40, দুই বিষয় মিলিয়ে 66, এদেরকে একদম কান ধরে এখন বের করে দিব। এই ধরনের প্ল্যান করা যাবে না যে 33, দুই বিষয় মিলিয়ে 66, এটা কোন ধরনের বিষয়? তুমি গালিবের ক্লাস করতে আসো 66, 33 এগুলোর জন্য? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা করা যাবে না। ইনশাল্লাহ সত্য পাওয়া। একটু দেখো, সুন্দর করে বুঝে শুনে নোট খাতা নিয়ে বসো। তাহলে এখন তুমি যেটা করবে সেটা হচ্ছে একটা নোট খাতা নাও আর ইংলিশ ফার্স্ট পেপার বইটা নাও। আমরা আজকের ক্লাসে পড়বো, একদম কম সময়ে সব বিষয় শেষ করে দিব। অতিরিক্ত কমেন্টস করার দরকার নেই। আমরা পড়বো ফ্লো চার্ট, আমরা পড়বো সামারি, আমরা পড়বো গ্রাফ চার্ট, আমরা গ্রাফ অথবা চার্ট, আমরা পড়বো ইনফর্মাল ম্যাটার এবং কমপ্লিটিং স্টোরি। এই 5টা টপিকস আল্লাহর রহমতে সুন্দর করে পড়বো। তবে যেহেতু ভাইয়া একটা অসুস্থ, তোমরা অতিরিক্ত কথা না বলে সুন্দর করে সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করে দিতে হবে। কত কষ্ট করে তোমাদের ক্লাসে এসেছি সেটি যদি বুঝতাম। এবং সবাই, আমি চাই আজকে সর্বোচ্চ শেয়ার তোমাদের থেকে, সর্বোচ্চ শেয়ার। ওকে, একদম যতজন আছি সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করে দিতে হবে। আমি দেখি কারা কারা একটু শেয়ার করেছে। ভাই শুধু 1 মিনিট তোমাদের অপচয় করবো। আমি জানি এই সময়টা তোমাদের অপচয়গুলো একদমই ঠিক হবে না এবং এটা আমি বদদোয়া পাবো। বাট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের ভাইয়ের দিকে তাকাই, সবাই সবার জায়গা থেকে 5 থেকে 6,000 শেয়ার করে দাও। সবাই সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করে দাও। ভাইয়া তোমার বলার পর যদি শেয়ার না হয় ভাই কষ্ট পাবো। ওকে, এবার সবাই বিসমিল্লাহ পড়ো, বিসমিল্লাহ পড়ো। ওকে, এবার বিসমিল্লাহ পড়ে সুন্দর করে খাতাটা নিয়ে নাও। বিসমিল্লাহ পড়েছি, যদি বিসমিল্লাহ পড়ে থাকি সুন্দর করে খাতাটা নিয়ে নাও, নিয়ে ভাইয়ের সাথে পড়ো, লেখো, সুন্দর করে লিখে ফেলো। প্লিজ একটা অতিরিক্ত কথা বলো না। এই পোলাপাইন গুলা খাতায় লিখতে পারে না, কেমনি রে পারে ভাই? কমেন্ট সেকশনে এদেরকে মেসেঞ্জার দিলে ভাবু রে ভাবু, মেসেঞ্জারে এমন ভাবে লিখে, আরে সাবানার মানে কি যে, তোমাদেরকে যদি মেসেঞ্জারে এক্সাম হইতো না, সেই হইতো সেই 3 ঘন্টা কোনো বিষয়ে পরীক্ষা দেওয়া লাগতো না, 2 ঘন্টার ভিতরে সব শেষ হয়ে যেত। এরকম টাইপিং পারো, কি করবা ভাই? সারা তো শুয়ে শুয়ে টাইপিং, মেসেঞ্জার টাইপিং শিখছো, বুঝো নেই তো। এখন সুন্দর করে আসতে কলম একটা নিয়ে লেখো ফ্লো চার্ট। আচ্ছা, ফ্লো চার্ট মানে হচ্ছে, সবার হয়েছে না? হয়নি তো ভাইয়া? আমরা এখনো 5,000 শিক্ষার্থী একসাথে হইতে হবে আজকে। সবাই মিলে শেয়ার করি, একদম সবাই মিলে শেয়ার করবে। যতজন আছে সবাই মিলে শেয়ার করি। মাত্র তোমরা শেয়ার করেছো কত? তোমরা যত জায়গায় অপশন আছে সব জায়গায় সবাই শেয়ার করে দিই। ওকে, আচ্ছা, বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্লো চার্ট, ফ্লো চার্ট মানে হচ্ছে ভাইয়া প্রবাহমান, প্রবাহমান একটা চিত্র। সবাই এটা লিখে ফেলি। আমি জাস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা শেষ করতে হবে। ফ্লো চার্ট মানে প্রবাহমান একটা চিত্র। তা আমি তোমাকে বলেছি, এই ফারিয়া, ফারিয়া গো, তুমি তোমার জীবনের একটা ফ্লো চার্ট তৈরি করো। আমি আমার বান্ধবী সাদিয়াকে বলেছি, এই সাদিয়া ভাত রান্না করে কিভাবে,
একটা ফ্লো চার্ট তৈরি করো। তো ফ্লো চার্ট মানে প্রবাহমান চিত্র বা প্রবাহমান তালিকা। ফ্লো চার্ট বলবো না, বলো প্রবাহমান তালিকা তৈরি করো। আমি যদি তোমাকে ইংরেজি না বলে বলতাম যে ওই ফারিয়া তুমি প্রবাহমান একটা তালিকা তৈরি করো ভাত রান্না করে কিভাবে। আমি আমার বন্ধু আশিককে বলেছি, এই আশিক তুমি সাইকেল চালায় কিভাবে, এটার একটা প্রবাহমান তালিকা তৈরি করো। আমি আমার বান্ধবী ওকে আমি আমার বান্ধবী মারিয়া চৌধুরীকে বলেছি, মারিয়া চৌধুরী ইংরেজি পাস করা যায় কিভাবে, এটার একটা প্রবাহমান তালিকা তৈরি করো। ওই তালিকাতে সর্বোচ্চ 6টা তথ্য থাকবে, 6টা তথ্য থাকবে। শেষ, বলেছি। এই হচ্ছে ভাইয়া। এখন আমি যখন তোমাকে বলবো ভাইয়া ভাত রান্না করে কিভাবে, এটার একটা তালিকা তৈরি করো, তুমি লিখছো ভাইয়া প্রথমে চাউল নেওয়া, মানে এমনি মনে কর, বলো চাউল নেওয়া, চাউল ধৌত করা, পাত্র নেওয়া, পাত্রে পানি দিয়ে চুলায় বসানো, চাউল পানিতে দেওয়া, ভাত নিয়ে নেওয়া, 6টা তালিকা হয়ে গেছে। এই এখন এই যে তুমি তালিকাগুলো তৈরি করেছো, এই তালিকাগুলোতে এইভাবে লেখো না যে আমি চাউল নিব, আমি পাত্র নিব, এগুলো কিছু করেছো? করো নাই। কি করছো বলে চাউল নেওয়া, পানি নেওয়া। তাহলে কি এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে ফ্লো চার্টে কখনো বাক্য হবে না, ফ্লো চার্টে হবে কয়েকটি শব্দ। লিখে ফেলি, ফ্লো চার্টে বাক্য হবে না। দ্রুত, ফ্লো চার্টে কখনো বাক্য হবে না, ফ্লো চার্টে হবে কয়েকটি শব্দ। লেখো কয়েকটি শব্দ। শেষ, একদম সহজে কয়েকটি শব্দ। শেষ। এই এই শব্দগুলো বক্সের ভিতরে লিখতে হবে। আমি যদি তোমাকে বলি, আমি ঠিক এই মুহূর্তে তোমাকে বলছি এই হাতের লেখা লেখো কিভাবে, একটু তালিকা তৈরি করো। কলম নেওয়া, খাতা নেওয়া, লেখা মার্জিন টানা, এই করা সে করা, লেখা শুরু করা। এই এই যে তুমি যে কথাগুলো বলেছো এগুলো তো কোনো বাক্য না, এটা হচ্ছে কয়েকটা শব্দ। ফ্লো চার্টের বক্সের ভিতরে, ফ্লো চার্টের বক্সের ভিতরে যেটা হবে সেটা হবে কয়েকটা শব্দ। সবাই এটা লিখে ফেলি যে এটা যে ইংলিশে বললে আমি বলবো যে ফ্রেজ। তাহলে ভাইয়া ফ্লো চার্টের বক্সের ভিতরে কখনো বাক্য হবে না, সেন্টেন্স হবে না, হবে কয়েকটা শব্দ, একাধিক শব্দ। সবাই লিখে ফেলি ভাইয়া, একাধিক শব্দ। জাস্ট 10 মিনিটের ভিতরে এটা শেষ করতে হবে। শেষ। এখন আসো, এই একাধিক শব্দগুলো আমরা কোথায় থেকে নিব ভাইয়া? একাধিক শব্দগুলো আমরা প্যাসেজ থেকে নিব। বলো একাধিক শব্দগুলো আমরা কোথায় থেকে নিব? প্যাসেজ থেকে নিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্যাসেজ থেকে তুমি একাধিক শব্দগুলো যে নিবা, কিভাবে নিবা? তাইলে লিখে ফেলি কিভাবে নিব। প্যাসেজ থেকে একাধিক শব্দগুলো নিলে নাউন দিয়ে নিতে পারে, নাউন, নাউন দিয়ে শুরু হতে পারে। শেষ। ফ্লোচার্টে লেখার নিয়ম হয়ে যাচ্ছে, দ্রুত লিখে ফেলি ভাইয়া। নাউন, অ্যাডজেক্টিভ দিয়ে নিতে পারে, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ দিয়ে নিতে পারে। শেষ। তাহলে ভাইয়া ফ্লো চার্টের বক্সের ভিতরের উত্তরটা হবে একাধিক শব্দ, মানে একের অধিক শব্দ। 2টা শব্দ দিয়ে উত্তর দিলে হয়ে যাবে, 3টা শব্দ দিয়ে উত্তর দিলে হয়ে যাবে, 4টা শব্দ দিয়ে উত্তর দিলে হয়ে যাবে। বক্সের ভিতরে কখনো সেন্টেন্স হবে না, বক্সের ভিতরে কখনো সেন্টেন্স হবে না। তো তুমি বলবা ভাইয়া এখন আপনি তো প্যাসেজ পড়াইছেন নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলার জীবনের উপর একটা ফ্লো চার্ট তৈরি করো। তো ভাইয়া সেখানে তো সেন্টেন্স আছে, ওই সেন্টেন্সকে কিভাবে ফ্লো চার্ট তৈরি করব? সেন্টেন্সকে ফ্লো চার্ট তৈরি করতে যেমন আমি তোমাকে বলছি ভাইয়া, আমরা সবাই এমব্রিগো প্যাসেজটা পড়েছি, সেখানে লেখা ছিল আই লিভ অন দা স্ট্রিট। আচ্ছা, একটা সেন্টেন্সকে তুমি কতভাবে ফ্রেজ বানাতে পারবা? সাবজেক্ট ফেলে দিবে। প্রথমে একটা সেন্টেন্স ফ্রেজ বানাইতে হলে সাবজেক্ট ফেলে দিবা, তারপরে যে ভার্ব থাকবে সেই ভার্বের সাথে টু প্লাস ভার্বের বেস ফর্ম করলে ফ্রেজ হয়ে যাবে। যেমন ভাইয়া টু লিভ, ভার্বের সাথে আইএনজি যোগ করলে ফ্রেজ হয়ে যাবে। লিভিং মানে এটা সেন্টেন্স থাকবে না, তুমি মনে করবে এটা সেন্টেন্স থাকবে না, ভার্বের সাথে তাহলে আইএনজি যোগ করলে ফ্রেজ হয়ে যাবে। প্রেপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি, প্রেপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করলেও ফ্রেজ হয়ে যাবে। প্রেপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করলেও ফ্রেজ হয়ে যাবে। তাহলে ভাইয়া টু লিভ অন দ্য স্ট্রিট, লিভিং অন দ্য স্ট্রিট, বাই লিভিং অন দ্য স্ট্রিট। ভার্বের সাথে যদি তুমি এস অথবা ইএস যোগ করো তাইলেও ফ্রেজ হয়ে যাবে। যেমন লিভস অন দ্য স্ট্রিট, লিভস অন দ্য স্ট্রিট। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম লিখলেও ফ্রেজ হয়ে যাবে। শেষ। তার মানে কি শিখছো বলো তো? লিভড অন দ্য স্ট্রিট তার মানে শিখছি ভাইয়া আমার সামনে যদি কোনো সেন্টেন্স আসে সেটাকে যদি আমি ফ্রেজ বানাতে চাই, সেটাকে আমি কিভাবে ফ্রেজ বানাবো? সেটাকে আমি ফ্রেজ বানাবো, সাবজেক্টটা কান চেপে ধরে সরাই দিব,
সাবজেক্টটা কান চেপে ধরে সরাই দিব, দিয়ে সেটার সাথে টু প্লাস ভার্বের বেস ফর্ম যোগ করলে ফ্রেজ হয়ে যাবে, ভার্বের সাথে আইএনজি যোগ করলে ফ্রেজ হয়ে যাবে, প্রিপজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করলে ফ্রেজ হয়ে যাবে, ভার্বের সাথে এস বাই এস যোগ করলে ফ্রেজ হয়ে যাবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখলেও ফ্রেজ হয়ে যাবে। মানে কি, মানে সেন্টেন্স টেন্সের নিয়ম জানো, টেন্সের নিয়মে না পড়লেই সেটা ফ্রেজ, আর ফ্লো চার্টের বক্সের ভিতরে সেটাই হবে, কখনো কোনো ধরনের সেন্টেন্স লেখা যাবে না। তো তুমি একটা সেন্টেন্সকে এইভাবে ফ্রেজ বানাইতে পারো। আমি যদি তোমাকে বলি ভাইয়া, মনে করো আমি তোমাকে এখানে লিখলাম আই গো টু কলেজ, এটা তো সেন্টেন্স তাই না? এটাকে ফ্রেজ বানাবে কিভাবে? সাবজেক্ট ফেলে দিবে, বার পাচ্ছে না ভাইয়া, ভার্বের সাথে আইএনজি যোগ করলে ফ্রেজ হবে, টু প্লাস ভার্বের বেস ফর্ম যোগ করলে ফ্রেজ হবে, ভার্বের সাথে এস বাই এস যোগ করলে ফ্রেজ হবে, হ্যাঁ, এরপরে প্রিপজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করলে ফ্রেজ হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখলে ফ্রেজ হবে। বুঝাতে পেরেছি ভাইয়া? বুঝতে পেরেছো? এই তুমি তুমি জাস্ট একরোধী শব্দ, ওই নাউন দ্বারা শুরু করলেও ফ্রেজ হবে, অ্যাডজেক্টিভ দ্বারা শুরু করলেও ফ্রেজ হবে। এই এছাড়া প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি আর কিভাবে ফ্রেজ বানাইতে পারো? মনে করো একটা সেন্টেন্সে হ্যাভ হ্যাড আছে, যেমন ভাইয়া আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ কার, সাবজেক্টও ফেলে দিতে হবে। এখন যদি দেখো যে ভাইয়া হ্যাজ হ্যাড আছে, তখন তুমি সেই সেন্টেন্সকে কিভাবে ফ্রেজ বানাবা? সাবজেক্ট ফেলে দিয়ে হ্যাজ হ্যাড এর সাথে হ্যাভিং লাগিয়ে দিবে, হ্যাভিং এ কার, এটা ফ্রেজ হয়ে গেছে। একটা সেন্টেন্সকে কিভাবে ফ্রেজ বানাবা? কারণ তোমাকে ফ্লো চার্টের বক্সের ভিতরে সব উত্তর দিতে হবে ফ্রেজ। তাহলে কি কি শিখছো বলো তো ভাইয়া? টু প্লাস ভার্বের বেস ফর্ম, খাতায় কিন্তু নোট লিখতে হবে, ভার্বের সাথে আইএনজি, প্রিপজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে এস বাই এস, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, নাউন, অ্যাডজেক্টিভ, অথবা হ্যাভিং যদি এম ইজ আর থাকে। যেমন ভাইয়া আমি যদি তোমাকে বলি ভাই হি ইজ এ স্টুডেন্ট, ভাইয়া হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, এটা একটা সেন্টেন্স। এটাকে ফ্রেজ বানাবা কিভাবে? প্রথমে তোমাকে সাবজেক্ট ফেলে দিতে হবে, যদি এম ইজ আর থাকে, সেন্টেন্সে যদি এম ইজ আর থাকে, সেটাকে ফ্রেজ বানাবা কিভাবে? এম ইজ আর থাকলে সেটাকে তুমি বিং বসা দিবে, বিং এ স্টুডেন্ট, এটা ফ্রেজ হয়ে গেছে, বিং এ স্টুডেন্ট, এটা ফ্রেজ হয়ে গেছে। এবার সবাই একটু খাতায় লিখে ফেলো যে ফ্রেজ কিভাবে বানায়, লেখো সবাই, এটাই হচ্ছে শেষ ফ্রেজ। সবাই লিখে ফেল ভাইয়া, ভার্বের সাথে আইএনজি যোগ করে শুরু করলে সেটা ফ্রেজ, প্রিপজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করলো সেটা ফ্রেজ, টু প্লাস ভার্বের বেস ফর্ম যোগ করলো সেটা ফ্রেজ, ভার্বের টু দ্বারা শুরু করলো সেটা ফ্রেজ, মানে ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল দ্বারা শুরু করলো সেটা ফ্রেজ, হ্যাভিং দ্বারা শুরু করলো সেটা ফ্রেজ, কখন আমরা হ্যাভিং দিব? হ্যাজ হ্যাড থাকলে। বিং দ্বারা শুরু করলো সেটা ফ্রেজ, কখন আমরা বিং দিব? সেন্টেন্সে এম ইজ আর থাকলে। এছাড়া আমরা নাউন দ্বারা শুরু করতে পারি, এছাড়া আমরা অ্যাডজেক্টিভ দ্বারা শুরু করতে পারি, এছাড়া আমরা অ্যাডভার্ব দ্বারা শুরু করতে পারি। তার মানে কি শিখছি? যে ভাইয়া ফ্লো চার্টের বক্সের ভিতর আমরা যেটা লিখবো সেটা সেন্টেন্স হবে না, সেটা হবে ফ্রেজ। আর একাধিক শব্দ হলেই সেটা ফ্রেজ, যেখানে সাবজেক্ট ভার্ব থাকবে না। সাবজেক্ট এবং ভার্ব না থাকলেই সেটা হবে ফ্রেজ। আর ফ্লো চার্টের বক্সের ভিতরে উত্তরটা দিতে হবে ফ্রেজ। এই যে একটা সেন্টেন্সকে কিভাবে ফ্রেজ বানাতে হয় এটাকে আমরা বুঝছি। বলো ভাই বুঝছি, দ্রুত বলো ভাই, বলো বুঝছি ভাই, বলো বুঝছি। তাহলে আমি তোমাদেরকে এখন প্র্যাকটিসে চলে যাব। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা তো সবকিছু জানো, তোমাদেরকে আমি আর ভাইয়া অতিরিক্ত নিয়ম পড়াবো না। এই যে এবার আমি তোমাদেরকে সরাসরি প্র্যাকটিসে চলে যাব। গতকালকে তোমরা যারা ভাইয়ার ক্লাস করেছো তারা সবাই দেখেছো যে আমরা কিভাবে ফ্লো মানে বক্স মানে প্যাসেজ গুলো পড়েছি। এবার আমি তোমাদেরকে শুরু করছি। আচ্ছা, আমরা এখানে যতজন আছে এমন কেউ কি আছে যে নেলসন ম্যান্ডেলা পড়ি নাই? সুন্দর করে বুঝো ভাইয়া, আমরা সবাই কিন্তু নেলসন ম্যান্ডেলা পড়ছি। তোমার পরীক্ষাতে প্রশ্নটা আসবে এভাবে, ভাইয়া খেয়াল করো সবাই, প্রশ্নটা আসবে এভাবে, সব সময় সুন্দর করে ধরো, রিড দ্য ফলোইং টেক্সট, রিড দ্য ফলোইং টেক্সট, টেক্সটটি ফলো করো বা টেক্সটটি পড়ো, এন্ড মেক এ ফ্লো চার্ট, একটা ফ্লো চার্ট মানে একটা প্রবাহমান তালিকা তৈরি করো। তালিকাটা হবে শোয়িং এর পরবর্তী যেটা থাকবে সেটা তোমাকে বুঝতে হবে। শোয়িং মানে দেখাও, শোয়িং এর পরবর্তী যেটা থাকবে সেটা তোমাকে বুঝতে হবে। দ্য অ্যাক্টিভিটিস অফ নেলসন ম্যান্ডেলা, অর্থ কি? নেলসন ম্যান্ডেলার কাজ, নেলসন ম্যান্ডেলার কাজ। দ্য অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাচিভমেন্ট অফ নেলসন ম্যান্ডেলা। তোমরা আমরা কি নেলসন ম্যান্ডেলা পড়ছি নাকি পড়ি নাই বলো তো ভাইয়া? পড়ছি।
নেলসন ম্যান্ডেলা কি কি করছে সবার মনে আছে? বলো তো ভাইয়া, মনে আছে? আছে। তো নেলসন ম্যান্ডেলার যে কাজগুলো তোমাকে কয়টা করতে বলেছে বলো তো? 6টা। 6টার মধ্যে তারা একটা করে দিবে, বাকি 5টা তোমাকে করতে হবে। 5টা সঠিক হইলে তুমি 5 মার্ক। এইবার আসো, তুমি যে কাজ বক্স কিভাবে আঁকবা সেটা আমি পরে বলছি। তুমি শুধু ভাইয়া নেলসন ম্যান্ডেলা কি কি কাজ করেছে সেটা প্যাসেজে চলে যাই আমরা। গেলে তুমি, তোমার কাছে বই আছে, প্লিজ সবাই বই ধরো। তুমি দেখো প্রথমেই লেখা আছে যে ভাইয়া মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, সবাই ধরো ভাইয়া। তো তুমি এই মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি তিনি কি করেছেন? এস্টাবলিশড করেছেন। দেখো ভাইয়া, ভার্ব 3 দ্বারা শুরু করছে। এটা কি আমরা দিয়েছি নাকি এটা তারা দিয়েছে? তারা দিয়েছে। সব সময় তারা একটা দিয়ে দিবে, বাকি যে 5টা থাকবে সেই 5টা আমরা করব। তারা যেভাবে শুরু করবে, তারা যেহেতু ভার্বের 3 দ্বারা শুরু করেছে, আমরা বাকি 5টা ভার্বের 3 দ্বারা শুরু করব। তাইলে এটা হচ্ছে ফ্লো চার্টের বক্সের ভিতরে কখনো সেন্টেন্স হবে না, এগুলো সব হচ্ছে ফ্রেজ, মানে শব্দগুচ্ছ, একাধিক শব্দ। এই যে ভাইয়া ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপাথিট, দেখো তো ভাইয়া এই লাইন আছে কিনা? এটা হচ্ছে নেলসন ম্যান্ডেলার কাজ, তিনি ডিটারমাইন্ড ছিলেন। তাহলে ভাই এখন তুমি ওই বাক্যের অবস্থার আলোকে, অর্থের আলোকে তুমি চাইলে তোমার মতো করে একটা ভার্ব নিতে পারো। এই যে ভাই স্ট্রাগলড, দেখছো সব ভার্বের 3। ওন, অ্যাচিভড, বিকেম। আমরা তো বুঝতে পেরেছো? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো তো ভাইয়া এই যে পিপলস ইমানসিপেশন, তিনি জনগণের মুক্তির জন্য, এটা কি আছে না নাই ভাইয়া বলো তো? জনগণের মুক্তির জন্য যুদ্ধ করেছেন। এটা খুলি দেখো তো বইতে, পিপলস ইমানসিপেশন এটা আছে কিনা দেখো তো ভাইয়া। এরপর ভাইয়া দেখো তো সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, হিজ প্রেস্টিজ এন্ড ক্যারিশমা, এটা আছে কিনা দেখো তো ভাইয়া। প্রেস্টিজ এন্ড ক্যারিশমা, যেহেতু ভাইয়া আজকে অল্প সময় অনেক পড়া দেখাইতে বাবা, তোমরাও পড়তে হবে, আমি বেশি প্র্যাকটিস করবো না। নোবেল পিস প্রাইজ পেয়েছি কিনা, আমি গতকালকে বলেছি যে তিনি নোবেল পিস প্রাইজ পেয়েছেন, বলো আছে কিনা এটা। এরপর ভাইয়া ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট হয়েছেন। তো এই যে তারা যেহেতু ভার্বের প্রথম ভার্বের 3 দ্বারা শুরু করেছে, তুমিও বাক্যের অর্থ চিন্তা করে প্রথমে একটা ভার্ব দিয়ে দিবা। তার মানে তুমি যদি ভার্ব এটা না দাও, এটা হবে না? অবশ্যই হবে। তুমি, আমি যে নিয়মগুলো দেখিয়েছি, ভার্বের সাথে আইএনজি, তুমি যদি এগুলো ভার্বের সাথে আইএনজি দিয়ে দাও হয়ে যাবে, ভার্বের সাথে এস বা ইএস দিয়ে দাও হয়ে যাবে, নাউন দ্বারা শুরু করলে হয়ে যাবে, অ্যাডজেক্টিভ দ্বারা শুরু করলে হয়ে যাবে। দেখছো তুমি নেলসন ম্যান্ডেলার একটা কাজের তালিকা তৈরি করছো, এটা কি তোমার মতো করলে হবে না? এটা ওই যে প্যাসেজ থেকে নিতে হবে। ভাইকে বুঝাতে পেরেছি? চলো আমরা আরো দুই একটা একটু দেখি, আরো দুই একটা একটু দেখি, তারপর আমাকে বলিও যে তুমি বুঝছো কি বুঝো নেই। তুমি যদি বলো যে ভাই প্যাসেজ থেকে দেখাই দেন, তুমি আল্লাহর হস্তে তোমাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট, তোমার কাছে বই থাকলে ভাইয়া প্লিজ বলছি নেলসন ম্যান্ডেলাটা নাও। আমি তোমার মুখস্থ বলে দিই নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা আফ্রিকার প্রেসিডেন্ট হয়েছে, কেমনি কি হয়েছে সব তো গতকালকে বলেছি, অতিরিক্ত আর বলতে চাচ্ছি না। সেখানে গিয়ে দেখো তো ভাইয়া তিনি ব্ল্যাক প্রেসিডেন্ট হয়েছেন কিনা, তো মানে কালোদের থেকে প্রথম প্রেসিডেন্ট হয়েছে কিনা। তো তোমাকে বলছে যে শোয়িং দ্য অ্যাক্টিভিটিস অফ নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলার কাজগুলো দেখাও, কাজের একটা তালিকা তৈরি করো। তোমার ইংরেজি বললে একটা বিপদ বাবুরু বাবু, মানে ইংরেজি বললে তুমি বুঝো না। বলো নেলসন ম্যান্ডেলার একটা কাজ তৈরি করো। তো তুমি কাজ তৈরি করেছো, তৈরি করতে গিয়ে তারা তোমাকে সবসময় একটা করে দিবে, বাকি 5টা তুমি করবা। এই বাকি 5টা তুমি করতে গিয়ে যেটা করবা সেটা হচ্ছে ভাইয়া বই থেকে দেখে দেখে, একদম যে তারা বারবার 3 দিয়ে দিয়েছে তুমিও দিতে হবে, বিষয়টা এমন না। তুমি যতটুকু বুঝো, বিশ্বাস করো, ততটুকু দিয়ে সুন্দর করে বক্সের ভিতরে উত্তর লিখে আসবা। এবার বক্স কিভাবে তৈরি করবা সেটা আমি তোমাদেরকে দেখাবো। ভাই আমি আরো কয়েকটা প্র্যাকটিস করাবো, সবাই একটু দ্রুত খেয়াল করো। অ্যাক্টিভিটিস অফ নেলসন ম্যান্ডেলা, আরো নেলসন ম্যান্ডেলার আরো কত কাজগুলো আছে। এই যে ভাইয়া ফট এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল, সাদা শাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছে না ভাইয়া বলো। এই যে ভাইয়া তারা একটা তৈরি করে দিয়েছে। হ্যাঁ, মনে করো তুমি, অথবা নেলসন ম্যান্ডেলার ঘটনা, নেলসন ম্যান্ডেলার কি কি হয়েছে, যে নেলসন ম্যান্ডেলা জেলে ছিলেন, নেলসন ম্যান্ডেলা মনে করো যে 3 দশক জেলে ছিলেন, নেলসন ম্যান্ডেলার বিরুদ্ধে মামলা হয়েছে, নেলসন ম্যান্ডেলাকে এফডব্লিউ ডি ক্লার্ক মুক্ত করেছে, অ্যাওয়ার্ডের দা নোবেল প্রাইজ পেয়েছে, এরপরে জনগণ থেকে চলে গেছে, লেফট হিজ পাবলিক লাইফ। দেখো হুবহু প্যাসেজ থেকে এই লাইন, সব প্যাসেজ থেকে লাইন তুলে ধরেছ, কোনো সাবজেক্ট ভার্ব নাই। ফ্লো চার্টের বক্সের ভিতরে সাবজেক্ট ভার্ব দেওয়া যাবে না। ফ্লো চার্টের বক্সের ভিতরে ফুল স্টপ দেওয়া, ফ্লো চার্টের বক্সের ভিতরে এইগুলোর শেষে ফুল স্টপ দেওয়া হারাম, এটা লিখে ফেলো যে ফ্লো চার্টের বক্সের ভিতরে ফুল স্টপ। আমি আজকে অতিরিক্ত নিয়ম পড়াই না, কারণ তোমরা এগুলো সব জানো। ফ্লো চার্টের বক্সের ভিতরে তুমি যদি ফুল স্টপ দাও মার্কস পাবা না। কেন ভাইয়া বলো তো? ফুল স্টপ মানে পরিপূর্ণভাবে থেমে যাওয়া, তো তুমি তো ফুল স্টপ দিলে তো থেমেই গেছো, তাইলে আর মার্কস পাবা না। কোনোভাবে ফুল স্টপ দেওয়া যাবে না, ফুল স্টপ দেওয়া হারাম, কোনোভাবে ফুল স্টপ দিতে পারবা না। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আরো দেখাবো, এরপরে তুমি আমাকে বলবা। আচ্ছা তুমি আমাকে বলো, সকালে
আল্লাহর রাস্তে আমাকে মন থেকে বলো প্লিজ, যতজন আছে হোয়াই এডুকেশন এই প্যাসেজটা খোলো, হোয়াই এডুকেশন এই প্যাসেজটা খোলো। বা তুমি তো এটা পড়ছো, হোয়াই এডুকেশন মানে শিক্ষা আমাদের কি কি করে ভাইয়া, হোয়াই এডুকেশন থেকে এটা আসছে। তো তোমাকে বলছে রিড দ্য প্যাসেজ, প্রথমে প্যাসেজটা থাকবে এন্ড মেক এ ফ্লো চার্ট, ফ্লো চার্ট তৈরি করো। শোয়িং তোমাকে দেখাইতে বলছে যে ফাংশনস অফ এডুকেশন, শিক্ষার কাজ কি, ফাংশনস অফ এডুকেশন শিক্ষার কাজ কি, একটা তারা করে দিচ্ছে ভাইয়া টু ব্রিং পজিটিভ চেঞ্জ। আল্লাহর হস্তে একদম পাঁচ আমি দিচ্ছি তোমাদের, মানে তোমরা ভাই কিনলে যে পারো না আমার মাথায় ধরে না। তুমি ভাইয়া সুন্দর করে বইটা ধরো, ধরে তুমি ওইখানে দেখো প্রথম লাইনে লেখা আছে যে শিক্ষার কাজে হচ্ছে পজিটিভ চেঞ্জ করা, প্রথম লাইন। তো তুমি তারা টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু করছে, তাহলে তুমিও সবগুলো টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু করবে। তুমি প্যাসেজটা পড়ো, পড়ে দেখো শিক্ষার আর কি কি কাজ আছে বলো তো। তুমি দেখবে শিক্ষার আর কাজ আছে টু চেঞ্জ লিভস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সোসাইটি, শিক্ষা আমাদের জীবন পরিবর্তন করবে, সমাজ পরিবর্তন করবে। হুবহু লাইন আছে, হুবহু দেখো তুমি ভাইয়া। এখন আমি প্যাসেজে গেলে ভাইয়া আমি অন্যগুলো পড়াইতে পারবো না। তুমি দেখো ভাইয়া ইলুমিনেট মাইন্ডস, আমাদের মাইন্ডস আলোকিত করতে, ইন্সপায়ার ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, সম্প্রদায়ের জন্য কাজের জন্য উদ্বুদ্ধ করতে শিক্ষা আমাদেরকে বলে। মেক বেটার লাইফ, তুমি দেখো হুবহু ভাইয়া টু মেক বেটার লাইফ লেখা আছে, টু অ্যাপ্লাই নলেজ স্কিল অ্যান্ড ভ্যালুজ ফর কমিউনিটি, হুবহু আছে। তাহলে ভাইয়া ফ্লো চার্ট মানে প্রবাহমান একটা তালিকা, এই তালিকাটা হবে ওই যে শোয়িংয়ের পরবর্তী যে অংশটা থাকবে সে অংশটা আলোকে দিবে। কেউ যদি এই 5 মার্কের 1 মার্কস কম পাও, তোমার কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট, জীবনে আমার ক্লাস করতে আসি না, আমার ভার্সিটি অ্যাডমিশনে তোমার আল্লাহর রাস্তে তুমি আর ভর্তি হইও না। কি রে ভাই, এটা কোন ধরনের কথা, কি ফ্লো চার্ট পারে না, এটা কি বলো ভাই? ওকে, তাইলে ভাই আমি বলেছি এবার তোমরা বক্স কিভাবে আঁকবা, ভিতরে কি দিবা, আঁকগুলো কিভাবে দিবা, এরো চিহ্ন কিভাবে দিবা, সেটা আমি ক্লিয়ার আরো দুই একটা বুঝাই করে দিচ্ছি। তোমার কাছে ভাইয়া, তোমার কাছে কি শেখ কামাল আছে বলো ভাই? শেখ কামাল প্যাসেজটা খোলো, বলো ভাই শেখ কামাল প্যাসেজটা খোলো। শেখ কামাল প্যাসেজটা খোলো, তুমি দেখো ভাইয়া বলছে যে রিড দ্য ফলোইং টেক্সট এন্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং লাইফ স্টাইল অফ শেখ কামাল। গতকালকে রাতে আমি শেখ কামাল মুখস্থ করে দিই নাই ভাইয়া, বলো লাইফ স্টাইল অফ শেখ কামাল, শেখ কামালের লাইফ স্টাইল বলেছে। তুমি ভাইয়া এই ইংলিশ বইটা খুলে শেখ কামালের লাইফ স্টাইল বুঝে 5টা বের করতে পারবা না ভাই, বলো। দেখো শেখ কামাল কি কি করেছে, তারা একটা দিয়ে দিয়েছে যে সে হচ্ছে সিম্পল লিভিং, জাস্ট এটা দিয়েছে শেখ কামাল একদম সিম্পল। এটা কিন্তু ভাইয়া ইয়েতে আছে, বইতে আছে। কয়টা শব্দ ভাইয়া? 2টা শব্দ, কোনো সাবজেক্ট বার দেওয়া যাবে না, অর্থ মিলেই তুমি যেমনি পারো এমনি দিয়ে দিলে সেটা ফ্রেজ হয়ে যাবে। নাউন দ্বারা শুরু করলেও হবে, অ্যাডজেক্টিভ দ্বারা শুরু করলেও হবে, অ্যাডভার্ব দ্বারা শুরু করলেও হবে, ভার্বের সাথে আইএনজি দ্বারা, ভার্বের সাথে এস বাই এস টু প্লাস ভার্বের বেস ফর্ম প্রিপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি, হ্যাভিং বিং, যা মন চায় তা শুরু করো, তবে সাবজেক্ট প্লাস ভার্ব দেওয়া যাবে না, মানে টেন্সের স্ট্রাকচারে পড়া যাবে না। টেন্সের স্ট্রাকচারে পড়লে সেটা সেন্টেন্স হয়ে যাবে। দেখো এই যে তিনি, তার ভিতরে লিভলিনেস ছিল, ক্রিয়েটিভিটি ছিল, ইনভলভ কালচারাল অ্যাক্টিভিটিস করতো, ক্লাসিক্যাল মিউজিক, অনেক ক্লাসিক্যাল মিউজিক ছিল, স্টেজে পারফরমেন্স করেছে, এরপরে স্পোর্টস অর্গানাইজেশন, অনেক অর্গানাইজেশন প্রতিষ্ঠা করেছে। এগুলোকে আমি বানাইছি নাকি? এগুলো সব বইতে আছে বলো তো। তো তুমি বলো ভাই প্লিজ, সবাই তো বুঝা বইতে এগুলো পাই না, তো তুমি না পাইলে তুমি ধরো, আমি চ্যালেঞ্জ দিয়ে পড়াবো, তুমি ধরো তো আমার সাথে, এগুলো বইতে না, এগুলো কোথায় আছে বলো? শেখ কামালে আছে না নাই বলো ভাইয়া, বলো ভাই আছে না নাই? এরপরে যেই ছেলেটা, এরপরে যে আমার বোনটা ফ্লো চার্ট পারবা না, আল্লাহর হস্তে জীবন আর পড়াশোনা করার দরকার নেই। তুমি, তোমার আমি বলছি বাংলাতে যদি বলতো ফ্লো চার্ট কি, তুমি বিশ্বাস করো জীবনও আমারও ক্লাস করতে না, কারো ক্লাস করতে না, তোমার বলতো যে ভাত রান্না করে কিভাবে, তুমি ঠান্ডা মাথায় লিখে ফেলতে পারতাম। তোমাকে যদি বলে যে গাড়ি ড্রাইভিং করে কিভাবে, ঠান্ডা মাথায় 6টা তালিকা লিখে ফেলতে পারতাম। এইটা যখন ইংরেজি হয়ে গেছে, এবার এটা তোমার মনে করো টেনশন যে এটা কিভাবে লিখবে। বুঝাতে পেরেছি? বলো ভাই বুঝাতে পেরেছি? ওকে, সব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভাইয়া 5টার বেশি তো আছে না, একটা তারা দিবে, বাকি 5টা তুমি করতে হবে ভাইয়া সবসময়। ও না, 5টার বেশি থাকলে তো তুমি মানে প্যাসেজে তোমাকে অনেকগুলো তথ্য থাকবে, সেটা বিষয় না, তুমি খুঁজে খুঁজে 5টা লিখবে। ভাইয়া আরেকটা দেখে ভাই, আমি সকালে পড়াইছি না ভাইয়া, পড়াইছি ফ্যামিলি রিলেশনশিপ পড়াইছি। ফ্যামিলি রিলেশনশিপ যদি বলে রিড দ্য প্যাসেজ বিলো অ্যান্ড মেক এ ফ্লোচার্ট শোয়িং, মানে ফ্যামিলি রিলেশনশিপে আমাদের যে উপকারিতা আছে, যদি তোমাকে সেটা বলে যে আমরা ফ্যামিলি রিলেশনশিপ কেন করি ভাইয়া বলো তো, এই যে আমরা কম্প্রিহেনশিপের জন্য ফ্যামিলি রিলেশনশিপ করি, ফিজিক্যাল এবং ইমোশনাল সাপোর্টের জন্য। তুমি ভাইয়া ফ্যামিলি রিলেশনশিপ খোলো, ফ্যামিলি রিলেশনশিপ খুলে দেখো তো ভাইয়া এই তথ্যগুলো বইয়ের ভিতরে আছে কিনা দেখো তো।
ফিজিক্যাল এবং ইমোশনাল সাপোর্টের জন্য তুমি শুধু ভাইয়া এটাও তো বলতে ভুলে গেছি যে ভাইয়া শুধু প্রিপোজিশন দ্বারা শুরু করে দিয়েছো, যেমনি মন চায় তুমি তেমনি শুরু করে দিতে পারবা, তবে সাবজেক্ট প্লাস ভার্ব থাকা যাবে না, সেন্টেন্স হওয়া যাবে না, টেন্সের স্ট্রাকচারে পড়া যাবে না। এই যে ভাইয়া মিনিং আমাদের এক্সিস্টেন্সের জন্য, ইন্সপায়ার টু ডু অয়েল ইন, এরপর ভাইয়া ফর লাভ এন্ড অ্যাফেকশন, ইমোশনাল হেলথ, আমি অনেক কথা বলতে পারি না, আশা করছি বুঝতে পেরেছো। এরপর ভাইয়া ফ্যামিলি রিলেশনশিপ বুঝছো তোমার। আমি যদি তোমাকে বলি ভাই আমরা স্পেন্ডিং স্পেন্ডিং প্যাচটাকে আমরা পড়েছি বলো মন থেকে, স্পেন্ডিং প্যাচটাকে তোমরা পড়েছো? স্পেন্ডিং প্যাচটা পড়েছি তাই আর আগে ভাইয়া স্পেন্ডিং প্যাচটা খোলো তো, স্পেন্ডিং প্যাচটা খোলো। আমি তো ভাইয়া প্যাসেজগুলো শেষ করেছি, আমার কোনো ধরনের কোনো ইয়া করবা না, আমি প্যাসেজগুলো সুন্দর করে 16টা প্যাসেজ পড়াইছি। স্পেন্ডিং খোলো, এখানে বলছে রিড দ্য ফলোইং টেক্সট এন্ড মেক এ ফ্লোচার্ট শোয়িং হার্মফুল ইফেক্টস অফ স্পেন্ডিং টু মাচ। অতিরিক্ত ব্যয়ের ক্ষতিকর দিক কি কি? এ ভাইয়া প্লিজ, ভাই প্লিজ তোমার কাছে বইটা থাকলে স্পেন্ডিং এই পেজটা খুলে দেখো, সেখানে লেখা আছে অতিরিক্ত ব্যয় করলে আমাদের কি কি হয়। লেখা আছে ভাইয়া মেকিং আওয়ার লাইফ আনহ্যাপি, আমরা সুখী হয়ে যাই। এই যে ভাইয়া তারা যেহেতু ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করেছে, কারণ ওয়ান ইজ ডান ফর ইউ, 6টা তালিকার একটা তালিকা তারা করে দিবে, বাকি 5টা তুমি করতে হবে, বাকি 5টা তোমাকে 100% তারা যেভাবে করে দিবে সেভাবে করতে হবে। বিষয়টা এমন না তুমি যে কোনো ভাবে করতে পারবা, তবে তারা যেহেতু ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করেছে, তুমিও সবগুলা ভার্বের সাথে আইএনজি দিয়ে করো। ভাইয়া আওয়ার লাইফ ইজ টেস্টফুল, এই যে ভাই ফিনান্সিয়াল রুইন অ্যান্ড ডিপ, তুমি দেখো এগুলো যদি বইতে না থাকে আমি জীবন আর পড়াবো না। যাও, এগুলো যদি বইতে না থাকে বলো ভাইয়া, এগুলো যদি বইতে না থাকে তুমি বলো এগুলো নাই। যে বলছে যে এই তালিকাটা যে আমরা অতিরিক্ত খরচ করলে আমাদের কি হতে পারে, খারাপ প্রভাব কি, বুঝাতে পেরেছি? চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সময় অনেক হয়ে গেছে, এত সময় দেওয়ার কথা ছিল না। ফ্লো চার্ট ভাইয়া এবার হচ্ছে ভাইয়া এই যে রিড দ্য ফলোইং টেক্সট এন্ড মেক ফ্লো চার্টস, হ্যাঁ, শোয়িং দ্য বেনিফিটস অফ মেডিটেশন। ওই যে আমরা ফিটনেস পড়েছি না, মেডিটেশনের কি কি উপকারিতা আছে দেখো। 2+ ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু করেছে, তাই সেটা আমরাও শুরু করেছি। রিড দ্য ফলোইং টেক্সট এন্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য লিডিং ইভেন্টস অফ শিল্পীস লাইফ, লিডিং ইভেন্টস অফ শিল্পীস লাইফ, শিল্পীর লাইফে কি কি ঘটনা ঘটেছে পারবো না। আসো এবার বক্স গুলো কিভাবে আঁকবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সুন্দর করে তুমি এভাবে 6টা বক্স আঁকবা। কখনো তুমি পেন্সিল দিয়ে আঁকবা, এ পাশ এবং এ পাশ, কোনো বক্স যদি ছোট বড় হয় প্রত্যেকটা বক্স সমান সমান হইতে হবে। একটা বক্সে লেখা কম হতে পারে, একটা বক্সে লেখা বেশি হতে পারে, প্রত্যেকটা বক্স আমি যেভাবে দিছি প্রত্যেকটা বক্স যেন সমান সমান হয়, প্রত্যেকটা বক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেন সমান সমান হয়। কিভাবে হবে? পেন্সিল দিয়ে আঁকবা। প্রত্যেকটা বক্সের অ্যারো চিহ্ন যেন সমান সমান হয়। একটা বক্সের এই অ্যারোটা এখান দিয়ে গেছে, এই অ্যারোটা এখান দিয়ে যেন এইভাবে না হয়। এই অ্যারো চিহ্নটা কেন দিয়েছি? প্রবাহমান এর কারণে, বুঝাতে পেরেছি? বক্সের ভিতরে ফুল স্টপ দেওয়া যাবে না। এরপর হচ্ছে বক্স না দিলে মার্কস পাবা না। এরপর হচ্ছে ভাইয়া এই নাম্বারগুলো দিবে, কোনো সমস্যা নেই, নাম্বারগুলো এইভাবে দিবে, এটা সমস্যা নেই, কিন্তু এখানে ফুল স্টপ দিও না ভাইয়া, তাহলে কোনো মার্কস পাবা না। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। বক্স কোনোটা যেন সমান সমান না হয়, সরি, বক্স কোনোটা যেন ছোট বড় না হয়। বক্স দুইভাবে আঁকতে পারবা, উপরে নিচে আঁকতে পারবা, বক্স তুমি সামনাসামনি আঁকতে পারবা। এটা হচ্ছে উপরে নিচ, উপরে নিচে প্রত্যেকটা বক্স। আমি যদি তোমাকে দেখে কিভাবে সমান সমান বক্স আঁকা যায় সেটা একটু দেখো, যে সমান সমান বক্স কিভাবে আঁকতে পারবা, এখানে যেন কোনো সমস্যা কারো না হয়। আমি বারবার বলছি ভাইয়া, সমান সমান বক্স কিভাবে আঁকা যায়, তুমি সমান সমান বক্স কিভাবে আঁকবা দেখো ভাই। 1 মিনিট দেখো একটু, তোমার কাছে তো পেন্সিল আছে না, ওই পেজ আর কোনো কিছু লিখিও না, সুন্দর করে অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার 2 2 নাম্বার প্যাসেজ থেকে এটা আসবে। সুন্দর করে পেন্সিল দিয়ে এখানে একটা আঁক দিয়ে দিবে, সুন্দর করে মার্জিন, ওই পেজে মার্জিন আঁকবা, আবার সুন্দর করে এখানে একটা পেন্সিল দিয়ে আঁক দিবে। এবার এদিকে শুরু করবা, সুন্দর করে এটা আঁকবা। এবার আবার এটা মোছায় ফেলবা, এই যে এটা মোছায় ফেলবা, এদিকে এটা মোছায় ফেলবা, মোছায় আবার এটা আবার এখানে একটা আঁক দিবে। আমি জাস্ট দেখাচ্ছি, আমার তো আর পুরো সমান হবে না। এখানে একটা আঁক দিবে, দেখছো আর একটা বক্স হয়ে গেছে। আবার যে কাজ করবে, এখান দিয়ে মোছাবা, এখান দিয়ে মোছাবা, মোছে আবার একটা বক্স আঁকবে। এই যে ভাইয়া, এই যে ভাইয়া বক্স হয়েছে, দেখো ভাইয়া 3টা বক্স সুন্দর করে হয়েছে, বলবে হয়েছে। এইবার তুমি অ্যারো চিহ্ন দিবা সুন্দর করে, অ্যারো চিহ্ন দিবা সুন্দর করে যেন সমান সমান হয়। এভাবে তুমি উপরে নিচে বক্স রাখতে পারো। উপরে নিচে বক্স রাখলে কখনো কোনো সমস্যা হয় না, কেন? কারণ হচ্ছে উপরে নিচের বক্স গুলোতে তোমার লেখা কম বেশি হলেও সমস্যা হবে না, কিন্তু সামনাসামনি যদি তুমি এভাবে বক্স আঁকবাইয়া,
এভাবে যদি বক্স আঁকো তাহলে একটু হয়তো তোমার সমস্যা হয়ে যেতে পারে, যে তোমার লেখাটাকে এই যে এভাবেও তুমি বক্স আঁকতে পারো, এভাবেও তুমি বক্স আঁকতে পারো। বক্সের নিয়ম বলে দিয়েছি, ফুল স্টপ দেওয়া যাবে না এটা বলে দিয়েছি, বক্সের উত্তরগুলো একাধিক শব্দ হবে। কে কে যেন নিয়ম পড়াইছে, মানে এই নিয়মগুলো কে তৈরি করছে আমার মন চায় তাকে একটু দেখতে। তোমারে কে বুঝাইছে যে ফ্লো চার্ট এই হবে সেই হবে এমনে সামনে। এরপর তুমি তোমার আমি ভাত খাই বলো তো, আমি ভাত খাই, আমি ভাত খাই, এটা কি আমার বলতো, এটা তো বাক্য। এটাকে যদি আমি ফ্রেজ বানাই একাধিক শব্দ, আমি ফেলে দিয়েছি ভাত খাইকে বলছে ভাত খাওয়া, ভাত খাওয়া, এটাই তো ফ্রেজ হয়ে গেছে। বুঝো নাই যে সেন্টেন্সকে ফ্রেজ বানাইতে হইলে সাবজেক্ট ফেলে দিব আর এমন ভাবে বলবো সেটা যেন ফ্রেজের মতো দেখা যায়, বা কাজ করা বোঝাবে না, জাস্ট এতটুকু। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বুঝাইতে পেরেছি? আল্লাহর রহমতে বুঝাইতে পেরেছি? বলো ফ্লো চার্ট সবার ক্লিয়ার আল্লাহর রহমতে? আল্লাহর রহমতে ফ্লো চার্ট কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো। তুমি যদি বলো যে তোমাকে কিভাবে বুঝাইতাম, আমি সবভাবে বুঝাইতে পারি। আমি একটা আবেগ দিয়ে আজকে কথা বলেছি, যেহেতু ফ্লো চার্ট তোমরা বুঝো না, ফ্লো চার্টে ভুল করো, এই 5 কোনোভাবে ছেড়ে আসা যাবে না। এই 5-এ 100% 5 পেতেই হবে। বুঝাইতে পেরেছি? বলো আল্লাহর রহমতে বুঝাতে পেরেছি? বলো ফ্লো চার্টে কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলো। ভাই ফুল সেন্টেন্স লেখা যাবে না, সাবজেক্ট ভার্ব লেখা যাবে না, তারা যেভাবে লিখবে তুমি সেভাবে দিয়ে শুরু করতে পারবে, তোমার মতো শুরু করতে পারবা। ফুল স্টপ দেওয়া যাবে না। একে প্রশ্নের উত্তর লিখতে তো বলেছি 2+ ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু করতে পারবা, ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করতে পারবা, প্রিপজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করতে পারবা, ভার্বের 2, ভার্বের 3, ভার্বের সাথে এস বেস দিয়ে শুরু করতে পারবা, এমিজার ওয়াজার থাকলে বিং দিয়ে শুরু করতে পারবা, হ্যাভ এজ হ্যাড থাকলে হ্যাভিং দিয়ে শুরু করতে পারবা। বুঝাইতে পেরেছি? এগুলো কোথায় থাকবে? ওই যে প্যাসেজের সেন্টেন্সে। বলো সবাই ক্লিয়ার? বলো ভাই সবাই ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন ফ্লো চার্টে? আমি একদম ভাইয়া চেষ্টা করেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টার্গেট ডিউ বি ইউনিট ব্যাচ এবং টার্গেট ডিউ সি ইউনিট ব্যাচ তোমরা এখনই ভর্তি হইতে হবে, এটাও বলবো না, এবং এটা বলাতে তোমাদের বিরক্তিও লাগে সেটা আমি জানি। জাস্ট বলতেছি ভাইয়া, সঠিক গাইডলাইন্সে আসলে সঠিকভাবে এগিয়ে যেতে পারবা। সর্বোচ্চটা দিয়ে প্রিপারেশন নেব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজাক মেধাবী শিক্ষার্থীদের দ্বারা পরিচর্যা তোমরা প্রস্তুতি নিবা। সো বি ইউনিটে তোমরা যারা আছো 2999 টাকায় মাত্র 2024 জন সুযোগ পাবা। সি ইউনিটের ব্যবসা শাখার যারা আছো 2999 টাকায় 2024 জন সুযোগ পাবা। আশা করছি বুঝতে পেরেছ। তাহলে ভাইয়া এখন যে কোনো প্যাস থেকে তোমাকে ফ্লো চার্ট দিলে তুমি কি তৈরি করতে পারবা? যে কোনো বাক্য দিলে তুমি নিতে পারবা? যে কোনো ভাবে শুরু করবে যেখানে সাবজেক্ট ভার্ব থাকবে না, তাহলে তোমার ফ্লো চার্ট হয়ে যাবে। বলো ফ্লো চার্ট সবার ক্লিয়ার? বলো ভাইয়া ফ্লো চার্ট সবার ক্লিয়ার? আলহামদুলিল্লাহ ক্লিয়ার। প্লিজ বলুন, আমি সামারিতে চলে যাব। ফ্লো চার্ট সবার ক্লিয়ার হয়েছে? প্লিজ 100 জন, মানে আর কোনো প্রশ্ন আছে? ফ্লো চার্ট বলো ভাই সবাই ক্লিয়ার আল্লাহর রহমতে? আল্লাহর রহমতে সবাই ক্লিয়ার? বলো দ্রুত দ্রুত, সময় নষ্ট করা যাবে না। আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার হয়েছে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিচ্ছি। আমি একটু আঞ্চলিকতা দিয়ে, মন দিয়ে, আবেগ দিয়ে কথাগুলো বলেছি যে ভাইয়া তুমি তুমি মনে করো বলছে যে রিড দ্য ফলোইং টেক্সট এন্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য লিডিং ইভেন্টস অফ শিল্পীস লাইফ। শিল্পীর লাইফের লিডিং ইভেন্টস গুলো, শিল্পীর লাইফের প্রধান ঘটনাগুলো একটু তুমি লিখো। শিল্পী অল্প বয়সে 15 বছর বয়সে বিয়ে করেছে, গট ম্যারিড এট 15। দেখছো কত সহজে এই তথ্যটা তারা দিয়েছে। বাকি 5টা তথ্য তুমি কি বই থেকে লিখে দিতে পারবা না? বলো ভাইয়া পারা যাবে না আল্লাহর রহমতে? ওকে ঠিক আছে, সবাই বুঝতে পেরেছ। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সামারি নিয়ে কথা বলবো, সুন্দর করে সবাই খেয়াল করবা। আচ্ছা, নানানজন তোমাকে নানান ভাবে সামারি পড়াইছে। আবার তোমরা এখানে কতজন আছো যে অটো ভাবে সামারি লিখবা? যারা অটো সামারি শিখেছো তারা প্লিজ অটো ভাবে দাও। আমি কোনো ধরনের কখনো অটো কোনো কিছু পড়াই না। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সামারি যে জিনিসটা আবার করতে হবে সেই জিনিসটা হচ্ছে, আমরা টোটাল যে প্যাসেজ গুলো পড়াইছি 15-16টা, সেই প্যাসেজ গুলো থেকে সামারি আসবে। যদি তুমি আমাকে বলো যে ভাইয়া নেলসন ম্যান্ডেলার সামারিটা কি হতে পারে, দেখো ভাইয়া নেলসন ম্যান্ডেলার সামারি হচ্ছে
এই পার্টি বর্ণবাদের শৃঙ্খল থেকে দক্ষিণ আফ্রিকার কালো মানুষদের মুক্তির জন্য নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক সংগ্রাম তুলে ধরে। গণতান্ত্রিক ও বৈষম্যমুক্ত সমাজের ধারণা প্রতিষ্ঠার জন্য এই মহান ব্যক্তি আজীবন সংগ্রাম করে গেছেন। শেষ। দেখো ভাইয়া নেলসন ম্যান্ডেলার সামারি দেখো, আগে দেখো নেলসন ম্যান্ডেলার সামারি। এই পার্টি বর্ণবাদের শৃঙ্খল থেকে দক্ষিণ আফ্রিকার কালো মানুষদের মুক্তির জন্য নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক সংগ্রাম তুলে ধরা হয়েছে। গণতান্ত্রিক ও বৈষম্যমুক্ত সমাজের ধারণা প্রতিষ্ঠার জন্য এই মহান ব্যক্তি আজীবন সংগ্রাম করেছেন। সামারিতে হচ্ছে 10 মার্চ। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা অটোভাবে লিখতে চাচ্ছ, এখান দিয়ে 2 লাইন ওইখান দিয়ে 2 লাইন, সেটা আমি তোমাদের কোনো সাজেশন দিতে পারবো না। আমার যারা শিক্ষার্থী আলহামদুলিল্লাহ পেইড ব্যাচে 7,000 শিক্ষার্থী ছিল, আমি তাদেরকে যেভাবে শিখিয়েছি, প্রথমে এভাবে বাংলা বলেছি, তারপর আমি তাদেরকে এভাবে ইংরেজি দিয়েছি, তারা ইংরেজিটা একটু প্র্যাকটিস করেছে। এবার পরীক্ষার হলে গিয়ে তুমি তোমার মতো করে এই নেলসন ম্যান্ডেলার সামারি সুন্দর করে লিখে আসবে। মূল কথাটা কি? যে মূল কথাটা হচ্ছে এই, তিনি এইভাবে তুলে ধরেছেন, এই কাজ করেছেন, শেষ। নেন অবশ্যই সামারি তুমি মাত্র 100 শব্দের মধ্যে লিখে ফেলবা ভাইয়া, 100 শব্দের উপরে যাবা না। হ্যাঁ, 100 শব্দের মধ্যে তুমি লিখে ফেলবা সামারি, 100 শব্দের উপরে যাওয়া দরকার নেই। আমি কি বুঝাতে পেরেছি ভাইয়া? আমি কি বুঝাতে পেরেছি? 100 শব্দের মধ্যে তুমি সামারি লিখে ফেলবা। তো আজকে রাতে আমি তোমাদেরকে যদি পড়ে যে সামারি, অনেকভাবে আমি তোমাদেরকে শিখাতে পারবো যে এভাবে লিখো এভাবে লিখো, সেটি মার্কস পাবে না। যারা এভাবে লিখবা যে ভাইয়া প্রথমে তুমি নেলসন ম্যান্ডেলার বাংলাটা পড়ছো, পড়ে নেলসন ম্যান্ডেলার ইংরেজিটা তোমার মাথার ভিতরে ঢুকে ফেলছো যে এভাবে সামারি, দেখবা তুমি ভাইয়া 9 পেয়ে যাবা। আমি বলেছি এখানে তোমার এমসিকিউ সিকিউ ফ্লোচার্ট সামারি 35-এ তোমরা দেখবে অনেকেই 33, 32, 36 পাবা। ওকে, আচ্ছা যাই, আমি সামারি আরো একটা দেখে আমি তোমাদের ক্লাস শেষ করে আবার তোমাদেরকে এগুলো দিয়ে দিতে হবে, তোমরা পড়বা। ওয়াই এডুকেশন আমি কত সুন্দর করে মুখস্থ করেছি। মূল কথা কি? শিক্ষা আমাদের ব্যক্তিত্ব বিকাশে স্বাধীনভাবে চিন্তা করতে, বৈচিত্র্য প্রসার করতে এবং ফলপ্রসূ সদস্য হতে সাহায্য করে। এটি সমালোচক চিন্তা ভাবনা একে উৎসাহিত করে। জীবন দক্ষতা, এখানে আমি যেটা লিখছি হুবহু যে তোমাকে এটাই ফলো করতে হবে বিষয়টি এমন নয়। হুবহু তোমাকে এটা ফলো করতে হবে বিষয়টি এমন নয়। তুমি মূল কথা তুলে ধরে ওইটার ইংরেজি কিভাবে লেখা যায় সেটি তুমি লিখবা। তবে সামারি অবশ্যই তুমি ভাইয়া, সামারি অবশ্যই তুমি মাত্র 100 শব্দের মধ্যে লিখবা। যে পেজে সামারি লিখবা সেই পেজে আর কোনো কিছু লিখবা না। যে পেজে সামারি লিখবা সেই পেজ আর কোনো কিছু লেখা যাবে না। আমি কি বুঝাতে পেরেছি? যে পেজে সামারি লিখবা, তাহলে নিয়মগুলো লিখে ফেলি। সামারি মাত্র 100 শব্দের মধ্যে লিখবো। যে পেজে সামারি লিখবো সেই পেজে আর কোনো কিছু লেখা যাবে না। আচ্ছা, তোমরা যারা টোটালি এখন এই প্যাসেজ গুলো প্র্যাকটিস করে তোমার মাথা থেকে এক শব্দ ইংরেজি আসবে না, তোমরা কি করবে? তোমরা কি সামারি উত্তর বাদ দিয়ে আসবা? না, কোনো দরকার নেই ভাই, অবশ্যই লিখে আসবা। কিভাবে লিখবা? হুবহু, তুমি তো জানো হুবহু কোনোভাবে কোনো লাইন লেখা যাবে না। তাহলে তুমি কি করবা? তোমার যে প্যাসেজটা আসুক না কেন, তুমি সেই প্যাসেজ থেকে, ভাইয়া এত কিছু জানা লাগবে না, তোমার যে প্যাসেজটা আসুক, এই যে তোমরা তো জানো প্রথম লাইন এভাবে আমরা দিই, দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট, এভাবে শুরু করবা যে এই প্যাসেজটা কোন বিষয়ে আলোচনা করছে। দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট নেলসন ম্যান্ডেলা। এই প্রথম লাইন শুরু করেছো করে, এবার যারা টোটালি পারো না তাদের জন্য, তারা হচ্ছে ভাইয়া প্যাসেজ থেকে 4 থেকে 5টা শব্দ ঠিক করবা। 4 থেকে 5টা শব্দ ঠিক করে ওই 4-5টা শব্দ দিয়ে 4-5টা বাক্য বানায় তৈরি করে চলে আসবা। হওয়ার হবে, যাওয়ার হবে, যা হইলে হইবে, না হইলে নেই। তবে প্রথম থেকে 2 লাইন, মাঝখান থেকে 2 লাইন, শেষ থেকে 2 লাইন, অটো কোনো ধরনের কোনো কিছু ফলো করিও না। তুমি প্রথমে লিখবে দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট নেলসন ম্যান্ডেলা, লিখে তুমি তারপর যেটা করবা পুরো প্যাসেজে, মনে করো নেলসন ম্যান্ডেলা আসছে, নেলসন ম্যান্ডেলার প্যাসেজে গিয়ে তুমি 4 থেকে 5টা শব্দ ঠিক করবা। সেই শব্দগুলো হইতে পারে নাউন, হইতে পারে অ্যাডজেক্টিভ, হইতে পারে অ্যাডভার্ব, হইতে পারে ভার্ব। ওই শব্দগুলোকে তুমি সিলেক্ট করে ওই শব্দগুলো দিয়ে এমন ভাবে বাক্য তৈরি করবে যেন সুন্দর একটা সামারি হয়ে যায়। বুঝাইতে পেরেছি ভাই? বলো বুঝাইতে পেরেছি ভাই? বলো বুঝাইতে পেরেছি? এখন অটো কোনো কিছু দিলে হবে না। এখন তোমরা যদি ভাইয়া সুন্দর করে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 3 লিখবা, লিখে সুন্দর করে লিখবা, এরপরে লিখবা সামারি, লিখে দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট, এক প্যারা সামারি হবে অবশ্যই, এক প্যারা। সামারির মধ্যে কোনো ধরনের ভাইয়া এইভাবে 4 থেকে 5 লাইনের মধ্যে সামারি লিখে দিয়ে আসবা। এরপরে যেন ভাই কোনো ধরনের স্পেস, কোনো ধরনের গ্যাপ না হয়। সামারিতে অবশ্যই ফার্স্ট পারসন সেকেন্ড পারসন ইউজ করা যাবে না, সামারিতে ইউজ করতে হবে থার্ড পারসন। ভাইয়া সামারিতে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন ইউজ করা যাবে না, যে আমি তুমি। সামারিতে সবসময় ইউজ করতে হবে থার্ড পারসন। এটা লিখে ফেলো।
সামারি অবশ্য হবে এক ফেরা, মানে তুমি 4 লাইন লিখছো আবার গ্যাপ দিয়ে আবার লিখছো, এটা করা যাবে না। সামারি যত সংক্ষেপে লিখবা তত ভালো মার্কস পাবা, যত বেশি লিখবা তত কম মার্কস পাবা। বারবার বলছি, সামারি সামারি যত কম লিখবা তত ভালো মার্কস পাবা। 100 শব্দের মধ্যে লিখে ফেলবা, 4 থেকে 5টা বাক্য লিখবা। 100 শব্দের বা 80 শব্দের মধ্যে লিখলে আরো সুন্দর হবে। তো আমি তোমাদেরকে মোটামুটি বুঝাইছি। যারা টোটালি পারো না তাহলে তারা কি করবা, তারা হচ্ছে ভাইয়া যে তুমি হচ্ছে প্যাসেজটা তো তোমার আসবে, প্যাসেজ থেকে তুমি পড়বা, পড়ে 3 থেকে 4টা শব্দকে হাইলাইটস করবে। আমার মনে হচ্ছে এই শব্দ দিয়ে একটা বাক্য লিখলে মিলে যাবে। প্রত্যেকটা প্যাসেজের কাহিনী তো তুমি জানো, বাংলা কাহিনী তো জানো। আমি না জানলে আরো একবার আমার কথাগুলো শুনে রাখো, যে নেলসন ম্যান্ডেলার কাহিনী এটা, ওইটার কাহিনী এটা, এটার কাহিনী এটা, এভাবে জেনে রাখবা। ঠিক আছে? কত থাকবে ভাইয়া? মিনিমাম 6 অথবা 7 পাবা, মিনিমাম 6 পাবা। আর যারা অটো, যারা বংবাং এগুলো লিখে আসবা, তারা কখনো মার্কস পাবে না। মূল কাহিনীটা যদি পারো একটু ভাইয়া, যেভাবে হোক, আমি তো তোমাদেরকে সামারিটা দিয়ে দিব, তুমি ভাইয়া 1-2টা বাক্য প্যাসেজের আলোকে মিনিমাম 1-2-3টা বাক্য লিখে আসিও, বুঝে শুনে, মূল কথাটা যেন চলে আসে। হ্যাঁ ভাইয়া? আর অবশ্যই সামারি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন হবে না, থার্ড পার্সন অবশ্যই 3 থেকে 4টা বাক্যের ভিতরে শেষ করে দিবে। 60 শব্দের ভিতরে পারলে আরো ভালো। ওই পেজে আর কোনো কিছু লিখবে না, সামারি যে পেজে লিখবা সেই পেজে আর কোনো কিছু লিখবে না। মার্জিন অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 3 সামারি, দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট, লিখে এরপরে ওই সম্পর্কে যে এটা মূল আলোচনা, যে কথাটা মূল কথাটা লিখে ফেলবা শেষ। যেখানে এটা নিয়ে আলোচনা হয়েছে, এখানে এটা নিয়ে আলোচনা হয়েছে, শেষ। দেখবা যে অন্তত 5-6 পেয়ে যাবে। বেশি লিখলে মার্কস পাবা না। বুঝাইতে পেরেছি? এবার আসো, এবার ভাইয়া আমি এটা শেষ করে দিই, রাইটিং পার্টে চলে যাচ্ছি। সবাই বিসমিল্লাহ পড়ে থাকো। টোটাল আমি তোমাদেরকে 15টা প্যাসেজ পড়াইছি। 15টা প্যাসেজের আমি তোমাদেরকে এমসিকিউ, সরি তোমাদের একদম ক্লাসের শেষে সিকিউ কিভাবে দিবে সেটি দেখাবো। ক্লাসের শেষে এমসিকিউ, তোমরা যারা ভোকাবুলারি এমসিকিউ একটা আসবে অথবা 2টা, টোটাল 5টার মধ্যে বাকি 3টা তুমি পারবা ভোকাবুলারি ম্যানেজ করে দিয়ে দিবে কোনোভাবে। এখানে অবশ্যই 5-5 ম্যানেজ করা ছাড়া ভাগাবা না, 5-5 ম্যানেজ করে তারপর লিখবা। সিকিউ আমি তোমাদেরকে এখন দিয়ে দিব, মানে কিভাবে লিখবা আনকমন আসলে পারবা, কারণ তোমরা তো প্যাসেজ পারো। ফ্লো চার্ট আল্লাহর রহমতে তুমি 5-5 পাবা। সামারিতে তুমি 10 মনে করো পাচ্ছ হচ্ছে 10-এ কেউ পাবা 8, কেউ পাবা 6, এরকম পাবা যারা সুন্দর করে বানায় লিখতে আসতে পারবে। তাহলে আলটিমেটলি তোমার ইংলিশ ফার্স্ট পেপারে রাইটিং যে প্রশ্ন যতজন প্যাসেজ পারে সবাই প্রশ্ন পারবা। তাহলে প্রশ্নতে তোমার দাঁড়াইতেছে কত? 15, তো তোমার মনে করো 13 দাঁড়াইতেছে। তাহলে ভাইয়া এই 35-এ তুমি অবশ্যই 30+ করে আসবাই। শেষ, এটা শেষ। চলো ফার্স্ট পেপার নিয়ে আর কারো কোনো কথা আছে? আমি সামারি নিয়ে কথা বলেছি, আমি ফ্লো চার্ট তোমাকে বুঝাই দিছি, একদম যত নিয়ম আছে বুঝাইছি। বলো কারো কোনো কথা থাকলে আমাকে বলো, তাহলে আমি গ্রাফ চার্টে চলে যাচ্ছি, গ্রাফ অথবা চার্টে। ভাইয়া তোমাদেরকে আমরা এই পিডিএফ দিয়ে দিব টেলিগ্রাম গ্রুপে। তোমাদের হচ্ছে এই যে ভাইয়া হোয়াই এডুকেশনের মূল কথা, সিভিক্স এঙ্গেজমেন্টের মূল কথা কি বারবার পড়বা, পড়ে ইংরেজিগুলো লিখবা। এটা আমি একটু বড় করে দিয়েছি তোমাদের জানার জন্য, কিন্তু এত বড় করে লেখা দরকার নেই। ব্রজেন দাসের মূল কাহিনীটা দিয়েছি, তোমরা জাস্ট একটু পড়ে নিও, ঠিক আছে? এরপরে শেখ কামালের মূল কথাটা দিয়েছি, একটু পড়ে নিবা, পড়ে নিয়ে নিজে কয়েকটা লেখার চেষ্টা করবা। শেখ কামালের মূল কথাগুলো দিয়ে দিয়েছি। দ্য স্টর্ম অ্যান্ড স্টেজ অফ অ্যাডোলেসেন্স এটার মূল কথা দিয়ে দিয়েছি। দ্য স্টোরি অফ শিল্পের মূল কথা দিয়ে দিয়েছি, একটু বড় করে আমি লিখছি তোমাদের জন্য। এটা এমব্রিগোর মূল কথা দিয়ে দিয়েছি, ঠিক আছে? ইকোটুরিজমের মূল কথা দিয়ে দিয়েছি, হ্যাঁ। এরপরে ফিটনেসের মূল কথা দিয়ে দিয়েছি। মূল কথা এগুলো বারবার পড়বা, পড়ে নিজের মতো করে চেষ্টা করবা। বলো ভাই এই ব্যাপারে কারো কোনো কথা আছে? এমসিকিউ, ফ্লো চার্ট, সামারি, মাঝার এমসিকিউ, ফ্লো চার্ট, সামারি। ওকে, এবার আমরা সিকিউ নিয়ে আগে কথা বলে দিই, তারপর গ্রাফ চার্টে যাই, তাইলে আমার মনে হচ্ছে ভালো হবে। চলো সিকিউ নিয়ে আগে কথা বলে ফেলি। ওকে, আচ্ছা তোমার মনে করো সিকিউ 15টা মার্কস। এখন এই সিকিউ কিভাবে দিবে সব একটু খেয়াল করো, বিসমিল্লাহ পড়ে দেখো। আমাদের সিকিউ প্যাসেজ থেকে সিকিউ সুন্দর করে ধরবা, বিসমিল্লাহ পড়ো। আমাদের সিকিউ প্যাসেজের উত্তর দিব যেভাবে, হাউ টু সলভ WH ওয়ার্ড, মৌলিক 5টা কাজ তোমাকে মাথায় রাখতে হবে। প্রশ্নে যে সুন্দর করি, আমাদের সিকিউ এখানে হচ্ছে 15টা মার্কস। মনে করো গাইডে যা লেখা আছে তুমি তা লিখতে হবে, বিষয়টা এমন নয়। আমার কণ্ঠের জন্য আমি সরি। জীবনে আমার যারা ফ্রি ক্লাস করেছো কখন 1 ঘন্টার উপরে ফ্রি ক্লাস করাইনি। গত কয়েকদিন ধরে 7-8টা ঘন্টা করে পড়াচ্ছি শুধু তোমাদের জন্য। সো তোমরা একটু সুন্দর করে নোট করো, খুবই ভালো লাগবে। বিসমিল্লাহ পড়ে ভাইয়া, বুং বাং পড়াবো না, সুন্দর করে বুঝো। প্রশ্নে যে টেন্স থাকবে তুমি উত্তরটি অবশ্যই
অবশ্যই সেই টেন্সে দিতে হবে। তোমার সিকিউ আসবে 5টা, একটাতে 3 করে 3 5 15। ওই সিকিউ গুলো যে টেন্সে থাকবে তুমি সেই টেন্সে লিখবা। পাস্ট টেন্সে থাকলে পাস্ট টেন্স লিখবা, প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্ট টেন্সে লিখবা। প্রশ্নে অক্সিল ভার্ব থাকলে তা উঠিয়ে দিয়ে মূল ভার্ব লিখবা। প্রশ্নে যদি অক্সিল ভার্ব থাকে, যেমন এই যে ভাই হি ইজ, এই প্রশ্নে যদি এরকম অক্সিল ভার্ব থাকে, উত্তরে অক্সিলের ভার্ব না দিয়ে তুমি উত্তরে মূল একটা ভার্ব ব্যবহার করবা। ঠিক আছে, এটা হচ্ছে সিকিউর। যখন তোমাদের উত্তর আমি একটু পরে প্র্যাকটিস দেখাবো। প্যাসেজে কোন বাক্যে ডাব্লিউ চর দ্বারা, এটা তোমাদের লাগবে না, এটা তোমরা না জানলেও হবে। আচ্ছা, প্রশ্নে মডাল ভার্ব থাকলে উত্তরে মডাল ভার্বটাই রেখে দিবে। প্রশ্নে যদি মডাল ভার্ব ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড এগুলো থাকে, উত্তরও তুমি মডাল ভার্ব রেখে দিবে। সময় অপচয় করা যাবে না কিন্তু। প্রশ্নের কোনো অ্যান্সার হুবহু প্যাসেজ বা টেক্সট থেকে কপি বা হুবহু লিখে দিলে হবে, বাট বুঝে শুনে লিখতে হবে। আচ্ছা চলো আমি একটু দেখাই, সবাই 20 মিনিট পরে একটু তাকাও। মনে করো তোমার কোনো প্রশ্ন ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা আইছে, যেমন ভাইয়া হোয়াট স্পেশাল রিসোর্স ম্যান্ডেলা হেল্প ম্যান্ডেলা ফাইট ফর হিজ পিপলস ফ্রিডম। হোয়াট বাদ দিয়ে প্যাসেজের উল্লেখিত বিষয়, ভাই এই হোয়াট আছে না ভাইয়া, হোয়াট স্পেশাল, তোমাদের যাদের কাছে ম্যান্ডেলা আছে, একটু ম্যান্ডেলাটা ধরে দেখো। হোয়াট দ্বারা যদি তোমার সিকিউ আসে, বিশ্বাস করে এখানে 15টা মার্কস। আমি সারাদিন কাজ করেছি ফার্স্ট পেপার নিয়ে, কারণ ফার্স্ট পেপার যে ভালো করবে সে ইংরেজিতে ভালো করবেই। ভাইয়া হোয়াট দ্বারা যদি কোনো প্রশ্ন শুরু হয় কি করবা, হোয়াট বাদ দিয়ে দিবা। হোয়াট বাদ দিয়ে হোয়াটের যে উত্তরটা বই থেকে আনবা, এনে এখানে দিবা, দিয়ে বাকি প্রশ্নে যা আছে সব হুবহু প্রশ্ন থেকে লিখে দিবা, উত্তর হয়ে যাবে। আমি কি এটা বুঝাইতে পেরেছি বলো তো? আমি কি বুঝাইতে পেরেছি? হোয়াটের এখানে তুমি মনে করো যে লিখে দিয়েছ প্রেস্টিজ এন্ড ক্যারিশমা স্পেশাল রিচ অফ হেল্প ম্যান্ডেলা ফাইট ফর হিজ পিপলস ফ্রিডম, হয়ে গেছে। ওইখানে আবার প্রশ্নবোধক চিহ্ন মোচা ফেলে ফুল স্টপ দিয়ে দিবে। তাই ভাইয়া হোয়াট দ্বারা যদি কোনো প্রশ্ন আসে, হোয়াটের যে অংশটা প্যাসেজ থেকে সেটা নিবে, কিটা প্যাসেজ থেকে নিয়ে বাকি যে অংশটা আছে সেটা বহু প্রশ্ন থেকে লিখে দিবে, তোমার প্রশ্ন উত্তর হয়ে যাবে। এটা বুঝছি বলো ভাই, এটা বুঝছি। এটা কি মানে আমি কি বুংবাং বুঝাইছি? এটা বুঝছি বলো, এটা বুঝছি। ওকে যাক আলহামদুলিল্লাহ। এরপর ধরো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটু সরি, আমি আজকে একটু আবেগ দিয়ে বলছি। তোমরা ইংরেজিতে অনেক জায়গায় পোলাবেন শুধু লেখে, আমি 33 পাইলে 33 কেন পাবো? তুমি কি তোমার কলম, তুমি লেখো, তুমি হয়তো বুঝো না এই কারণে। তুমি ভাইয়া হোয়েন দ্বারা যদি দেখো কোনো প্রশ্ন আসছে, যেমন হোয়েন ওয়াজ শিল্পী ম্যারিড অফ, হোয়েন দ্বারা যদি কোনো প্রশ্ন আসে তখন তুমি কি করবা? তখন তুমি যেটা করবা শিল্পী, তখন তুমি এই যে ভাইয়া, তখন এই মনে করো হোয়েন ফেলে দিবা। হোয়েনের সাথে তো সবসময় একটা বার থাকবে, বারটা ফেলে দিবে, লিখবা শিল্পী ম্যারিড অফ। শিল্পী এই যে প্রেপোজিশনের পরে সময়টা দিয়ে দিবে। প্রশ্ন থেকে একটা অংশ অবশ্যই নিবে। হোয়েন দ্বারা যদি কোনো প্রশ্ন আসে, প্রশ্ন থেকে একটা অংশ নিবে, নিয়ে ওই প্রেপোজিশনের পরে সময়টা লিখে দিবে, তোমার উত্তর হয়ে যাবে। আবার বলছি, হোয়েন মানে তো কখন, হোয়েন তো আর কোনো কিছু আসবে না। হোয়েন মানে সময় রিলেটেড 100% হবে। সো তুমি সময় প্যাসেজের ভিতরে থাকবে। সময় প্যাসেজের ভিতরে থাকলে তোমার কাজ কি? তুমি ঠান্ডা মাথায় ওই প্রেপোজিশনের পরে সময়টা বসাই দিবে, বাক্যের অংশটা নিবে, প্রেপোজিশনের পরে সময়টা বসাই দিবে। ওকে, আশা করছি তোমরা বুঝছো। হয়ার দ্বারা যদি কোনো প্রশ্ন আসে, হয়ার দ্বারা যদি আজকে একটু প্র্যাকটিস করে দেখিও, দেখবে সব মিলবে। হয়ার দ্বারা যদি কোনো প্রশ্ন আসে তার উত্তর তুমি কিভাবে দিবে? হয়ার দ্বারা কোনো প্রশ্ন, হয়ারটা মোছাই দিবে। হয়ারটা মোছাই দিয়ে তুমি প্রশ্ন থেকে একটা অংশ নিবে, নিয়ে প্রিপজিশন এবং স্থানের নাম। হয়ার মানে 100% সেখানে স্থান বলবে। হয়ার মানে 100% সেটা স্থান রিলেটেড প্রশ্ন আসবে। স্থান রিলেটেড প্রশ্ন আসলে তুমি যে কাজ করবা, স্থান রিলেটেড প্রশ্ন আসলে তুমি প্রশ্ন থেকে এই অংশটা দিবে, দিয়ে একটা প্রিপজিশন এবং স্থানের নামটা লিখে দিবে, তোমার উত্তর হয়ে যাবে। বুঝাইতে পেরেছি? বুঝাইতে পেরেছি আল্লাহর রহমতে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমি শেষ করেছি হোয়াট, শেষ করেছি হোয়েন, শেষ করেছি হোয়াট এবং শেষ করেছি হোয়েন। আর কি যেন বুঝছো তোমরা? আচ্ছা, হোয়েন বুঝছো না? ঠিক আছে, ওকে। এরপরে ধর ভাইয়া হু দ্বারা যদি তোমার পরীক্ষাতে কোনো প্রশ্ন আসে, তার মানে তুমি নিশ্চিত থাকো যে এখানে কোনো ধরনের ব্যক্তি রিলেটেড প্রশ্ন আসবে। তখন তুমি কি করবা? তখন তুমি হু তুলে এই হুটা কেটে দিয়ে ব্যক্তির নাম বসাবে এবং বাকি অংশ বসে দিবে, তোমার উত্তর হয়ে যাবে। সবাইকে বুঝছি? কত সহজ ভাইয়া।
হু দ্বারা যদি কোনো প্রশ্ন আসে নিশ্চিত থাকো তুমি সেখানে কোনো ব্যক্তির নাম আসবে। সো হু দ্বারা কোনো প্রশ্ন আসলে এখানে ব্যক্তির নাম বসাইবে এবং প্রশ্নের বাকি অংশ লিখে দিবে, তোমার উত্তর হয়ে যাবে। আচ্ছা, হোয়াই দ্বারা যদি কোনো প্রশ্ন আসে এখানে দুইভাবে উত্তর দিবে। যেমন হোয়াই ডিড শিল্পী ডিসাইড টু ডিলে হার প্রেগনেন্সি। হোয়াই কেন ডিড শিল্পী ডিসাইড, শিল্পী কেন সিদ্ধান্ত নিল টু ডিলে দেরি করতে হার প্রেগনেন্সি, তার প্রেগনেন্সির বিষয়ে শিল্পী কেন দেরি করতে সিদ্ধান্ত নিল। যখন এরকম দেখবা কারণ বুঝাইলে, হোয়াই দ্বারা প্রশ্ন করলে দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে কারণ, এই কারণ যখন বুঝাবে তখন তুমি যেটা করবে যে ভাইয়া তখন তুমি এই তখন তুমি হোয়াইটা মুছে ফেলবা, মুছে ফেলে ভাইয়া তুমি হচ্ছে এই যে ভাইয়া শিল্পী ডিসাইড টু ডিলে হার প্রেগনেন্সি বিকজ, তুমি বিকজ এরপর সাবজেক্ট এবং একটা ভার্ব লিখবা, তাইলে হয়ে যাবে। সবাই লিখে ফেলি। যখন হোয়াই দ্বারা প্রশ্ন হবে তখন তুমি উত্তর কি দিবে, তখন তুমি দুইভাবে দিতে পারো, বিকজ অথবা বিকজ অফ। বিকজ দ্বারা যদি দাও তাহলে দিতে হবে সাবজেক্ট প্লাস ভার্ব, আর বিকজ অফ দ্বারা যদি তাহলে দিতে হবে নাউন, মানে কয়েকটা শব্দ, সাবজেক্ট ভার্ব দেওয়া লাগবে না, এটা লিখে ফেলো। যেমন আমি বলি, বলো শিল্পী ডিসাইডেড টু ডিলে হার প্রেগনেন্সি বিকজ, বিকজ কারণ সে ছিল কত বছরের বলো তো, 15 বছরের ছিল, এই কারণে সে দেরি করতে। তাহলে এখানে তোমাকে যদি তুমি দাও বিকজ, তাহলে তোমাকে দিতে হবে, পরে দিতে হবে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব। আর যদি তুমি দাও যে বিকজ অফ, তখন তুমি দিতে বিকজ অফ, মানে সে কি করেছে আর্লি ম্যারেজের কারণে বা অল্প বয়সের কারণে, বা তার হচ্ছে যে এই কি যেন ওই যে কি যেন অ্যাডোলেসেন্সের কারণে, যে তার কিশোর কারণে, অল্প বয়সের কারণে, এই কারণে সে হচ্ছে প্রেগনেন্সি নিতে চাচ্ছে না। তাহলে যে বিষয়টি তুমি বুঝছো, হোয়াই দ্বারা যদি প্রশ্ন হয় নিশ্চিত থাকো তুমি ভাই আর কোনো পদ্ধতি ফলো করা দরকার নেই, নিশ্চিতভাবে তুমি ভাইয়া এখান দিয়ে একটা বিকজ দিবে, বিকজ দিয়ে সাবজেক্ট প্লাস ভার্ব দিবে। আর যদি বিকজ অফ দাও তাহলে একটা নাউন দিয়ে, নাউন মানে একাধিক শব্দ দিয়ে উত্তর দিয়ে দিবে। বিকজ অফ এর পর তুমি এটা কোথায় শিখছো, কমপ্লিটিং সেন্টেন্সে। এখানে যদি বিকজ দাও তাহলে একটা সাবজেক্ট ভার্ব দিতে হবে, আর বিকজ অফ দিলে একাধিক শব্দ দিয়ে উত্তর দিয়ে দিবে, হয়ে যাবে। এই হচ্ছে হোয়াই। বুঝাইতে পেরেছি আল্লাহর রহমতে? আচ্ছা, হোয়াই তোমরা বুঝছো, সময় অনেক সময় চলে গেছে। হু দ্বারা প্রশ্ন করলে তার উত্তর কিভাবে হবে এটা তোমাদেরকে আমি বুঝাই দিচ্ছি। হু দ্বারা প্রশ্ন করলে, এখন আসা হাউ দ্বারা প্রশ্ন করলে তার উত্তর কিভাবে দিবে ভাইয়া। হাউ দ্বারা, হাউ দ্বারা প্রশ্ন করলে, এই যে আমি যেগুলো বলছি এগুলো এখন ধরে প্র্যাকটিস করে দেখবে মিলবে। হাউ দ্বারা প্রশ্ন করলে তার উত্তর হবে, যেমন বলছে হাউ ওল্ড ওয়াজ শিল্পী হোয়েন শি গট ম্যারিড, শিল্পীর বয়স কত ছিল যখন শিল্পী বিয়ে করছে। তখন তুমি হাউটা উঠে দিবে, যার সংখ্যাটা বসাই দিই, বাকি অংশ লিখে দিবে, তোমার উত্তর হয়ে যাবে। বলো হাউয়ের জায়গায়, হাউয়ের জায়গায় তুমি সংখ্যা বসাই দিলে তোমার উত্তর হয়ে যাবে। হাউ দ্বারা, হাউ দ্বারা যখন হাউ দ্বারা বুঝাইলে ভাইয়া সংখ্যা উত্তর হতে পারে অথবা পদ্ধতি উত্তর হতে পারে। হাউ দ্বারা যদি কখনো কোনো প্রশ্ন দেখো তাহলে দুইভাবে উত্তর হতে পারে, হয়তো সেটার উত্তর কোনো সংখ্যা হবে অথবা সেটার উত্তর কোনো পদ্ধতি হবে। ভাইকে বুঝাতে পেরেছি? যদি দেখো যে সংখ্যা হবে তাহলে সংখ্যাটা হাউ মোছাই ফেলি, হাউকে কান চেপে ধরে সরাই দিই, সেখানে একটা সংখ্যা বসাই দিবা এবং প্রশ্ন থেকে বাকি অংশ লিখে দিবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি পদ্ধতি বোঝায় হাউ ওয়াজ ওয়ান অফ এমরিগোস ফ্রেন্ড কিল রিসেন্টলি, এটা কি বুঝাইছে বলতো? পদ্ধতি বুঝাইছে। তাহলে ভাই লিখে ফেলো, হাউ দ্বারা প্রশ্ন হলে সেটার উত্তর দুইভাবে, হয় সেটা সংখ্যা হবে অথবা পদ্ধতি হবে। সংখ্যা হলে হাউ বাদ দিয়ে শুধু সংখ্যাটা বসাই দিবে। হাউ ওয়াজ ওয়ান অফ দ্য এমরিগোস ফ্রেন্ড কিল রিসেন্টলি, এমরিগোর একটা বন্ধু কিভাবে হত্যা হলো বলতো, তখন তুমি লিখবে ভাইয়া, তখন এই যে এটা ফেলে দিবে, ফেলে দিয়ে তুমি যেটা করবে ভাইয়া, এই যে ভাইয়া এইখানে এমরিগোস ফ্রেন্ড কিল রিসেন্টলি, এমরিগোর একটা বন্ধু কিভাবে মারা গেছে, ওই যে গর্তে পড়ে মারা গেছে, তখন তুমি দিবে ভাইয়া বাই উইথ বাই দ্য হেল্প অফ বিবার, মানে তখন তুমি প্রিপজিশন দ্বারা শুরু করতে পারো। তখন তুমি ওই যে বাক্যে যেভাবে আছে সেভাবে নিয়ে, মানে তুমি প্রশ্নের অংশটা নিবে, নিয়ে এরপর পদ্ধতি কোনটা, কোন কারণ সেটা তুমি দিয়ে দিবে, যে এমরিগোর একটা বন্ধু কিভাবে মারা গেছে বলতো, গর্তে পড়ে মারা গেছে, আবর্জনার গর্তে পড়ে। তাহলে ভাইয়া হাউ দ্বারা প্রশ্ন করলে কিভাবে উত্তর দিবে সেটা তুমি বুঝতে পেরেছ, আশা করছি বুঝছো। এরপর যদি উত্তর দিতে না পারো, আচ্ছা ডু ডাজ ডিড দিয়ে যদি কোনো প্রশ্ন হয় তখন তুমি কি করবে। ডু ডাজ ডিড দিয়ে প্রশ্ন হলে তার উত্তর হবে ভাইয়া ডু ইউ সাপোর্ট চাইল্ড লেবার। তোমাদের পরীক্ষাতে আসছে এটা যে ভাইয়া ডু ইউ সাপোর্ট চাইল্ড লেবার, ই ডু ডিড অথবা ডাজ এগুলো দ্বারা যদি শুরু হয় তখন মনে করবে যে ভাইয়া হোয়াই অর হোয়াই নট। তুমি যদি বলো যে ইয়েস অথবা নো উত্তর হবে, অথবা বিকজ অথবা বিকজ হবে। তুমি মনে করে দিবা যে ভাইয়া ইয়েস অথবা নো, যে ভাইয়া ডু ইউ সাপোর্ট চাইল্ড লেবার, তুমি কি চাইল্ড লেবার সাপোর্ট করো? তো বলছি ইয়েস। এবার কারণটা কি? বিকজ
বিকজ লিখলে তোমাকে অবশ্যই পরে দিতে হবে সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে সুন্দর লিখতে হবে। আর বিকজ অফ লিখলে তোমাকে লিখতে হবে কয়েকটা শব্দ, সাবজেক্ট ভার্ব থাকবে না, কয়েকটা শব্দ। তাহলে বিকজ অথবা বিকজ অফ। ডু ডিড ডাজ দ্বারা প্রশ্ন হলে কিভাবে লিখবা সেটা আমি তোমাদেরকে আল্লাহর রহমতে বুঝাই দিয়েছি। শেষ। সর্বশেষ যদি তোমাকে বলে যে বর্ণনামূলক প্রশ্ন, যে ডিসক্রাইব দ্য এইম অ্যাক্টিভিটিস অফ লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ, পরীক্ষাতে যদি এইভাবে আসে ডিসক্রাইব দ্য এইম, এইম ডিসক্রাইব করা অথবা অ্যাক্টিভিটিস অফ লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ, লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপের অ্যাক্টিভিটিসকে বর্ণনা করো, তখন তুমি দিবে আই উড লাইক টু লিভ ইন মাই ওন, মানে তখন তুমি তোমার মতো করে সুন্দর করে ভাইয়া কিন্তু বর্ণনা ভাষায় লিখতে হবে, উত্তরটা নিজের ভাষায় দিতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবা, তখন তুমি উত্তরটা যেভাবে লিখবা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তোমার মতো করে সুন্দর করে বর্ণনা করে দিবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো ভাইয়া আর আমরা কথা বলবো না, এবার হচ্ছে ভাইয়া আমরা হচ্ছে ইনফর্মাল লেটার নিয়ে কথা বলবো, এক এক করে শেষ করতে হবে। আমি এগুলো বুঝাইছি, আল্লাহর রহমতে আমার ছোট ভাই, ভালোবাসার ছোট ভাই ছোট বোনরা যেন ভাইয়া আমি আগে এইভাবে একটু আন্তরিকতা দিয়ে কথা বলি যে ভাইয়া যেন তোমরা এগুলো ভুল না করো। আচ্ছা এবার আমি তোমাদেরকে বুঝাই, বিসমিল্লাহ পড়ে খেয়াল করো। ইনফর্মাল লেটার কি আর ফর্মাল লেটার কি? কোন প্রতিষ্ঠানে যদি আমি কোনো ধরনের আবেদন করি সেটা হচ্ছে ফর্মাল লেটার। আর আমি আমার আত্মীয় স্বজনকে সুন্দর করে, আমি আমার আত্মীয় স্বজনকে, আমার বন্ধু বান্ধবীকে যদি আমি কোনো মেসেজ দিই, কোনো খবর দিই, তখন সেটা হচ্ছে ইনফর্মাল লেটার। আমি কি বুঝাতে পেরেছি? আরেকবার বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। কোন বন্ধু বান্ধবীকে, আবার বলছি, কোন বন্ধু বান্ধবীকে, পারিবারিক কাউকে, অন্তরঙ্গ কাউকে যদি আমি কোনো ধরনের মেসেজ দিই বা কোনো ধরনের চিঠি পাঠাই সেটা হচ্ছে ইনফর্মাল লেটার। কোন প্রতিষ্ঠানে বা প্রাতিষ্ঠানিকভাবে আমি যদি কোনো ধরনের চিঠি দিই সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন আসবে আমাদের সেকেন্ড পেপারে, ইনফর্মাল লেটার আসবে আমাদের ফার্স্ট পেপারে। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিচ্ছু পারো আর না পারো ইনফর্মাল লেটার সুন্দর করে পারবা। কিভাবে ইনফর্মাল লেটার দিবে? প্রথমে তুমি তোমার যে ইনফর্মাল লেটারটা পাঠাবে, যে মনে করো আমি তোমাকে ইনফর্মাল লেটার দিবে, তোমাকে, এটা সবাই পারবা, সুন্দর করে খেয়াল করো। আমি তোমাকে ইনফর্মাল লেটারটা দিব, তাহলে তুমি কি লিখবা? সুন্দর করে প্রথমে তুমি কোন জায়গায় আছো সেটা লিখবা, পরে তারিখ লিখবা। বলো, স্থান এবং তারিখ লিখবো, সবসময় লিখে ফেলবে স্থান এবং তারিখ, স্থান এবং তারিখ লিখবা। তাহলে ইনফর্মাল লেটারের একদম প্রথমে আমরা স্থান এবং তারিখ লিখবো। ইনফর্মাল লেটার আমরা কিভাবে লিখবো খাতায় সেটা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। মনে করো তোমাদের কাছে এরকম আমি একটা পেজ নিচ্ছি, ওয়েট করো। আমরা ইনফর্মাল লেটার এমন ভাবে, ইনফর্মাল লেটার সুন্দর করে মার্জিনটা যেন দেখতে সুন্দর লাগে। তুমি যদি মার্জিন টানতে না চাও তাহলে তুমি কিন্তু ভাইয়া একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি এই যে খাতা আছে না, খাতার চারপাশ এভাবে ভাঙতে পারো, দেখতে যেন সুন্দর লাগে, দাগটা যেন বোঝা যায়। এভাবে ভেঙ্গে তুমি হচ্ছে উত্তর দিতে পারো, মার্জিনও টানতে পারো, এভাবে চারপাশ সুন্দর করে ভেঙ্গে এমন ভাবে তোমার এই পাশে ভাইয়া, এই যে তুমি এই পাশে যখন লিখবা, এই পাশে যেন ভাইয়া এই যে ভাইয়া স্থান তারিখ, এরপর তুমি যেন সুন্দর করে তোমার বিষয়গুলো বোঝা যায় তুমি এবার কাকে দিচ্ছ। যদি মনে করো তুমি তোমার ইনফর্মাল লেটারটা তোমার বাবাকে দিচ্ছ, তাহলে তুমি কি লিখবা আমাকে বলো তো? তখন তোমাকে লিখতে হবে ডিয়ার ফাদার, লিখে একটা কমা দিতে হবে। এখানে কিন্তু একটা কমা দিতে হবে, এখানে অবশ্যই একটা কমা দিতে হবে। তোমার ফ্রেন্ডকে দিচ্ছ ডিয়ার ফ্রেন্ড, যদি প্রশ্নের নাম থাকে অবশ্যই নাম দিবে, যদি নাম না থাকে তুমি তোমার মতো করে দিবে। ওকে, তো আমরা ইনফর্মাল লেটারের একটা ফরম্যাট আছে, এই ফরম্যাটটা সবাই জানো, আমি তোমাদেরকে এখন আর মুখস্থ করাতে চাচ্ছি না। বাংলায় যদি বলি, প্রথমে আমার সালাম নিবে, তুমি কেমন আছো? আমি ভালো আছি, আশা করছি তুমিও ভালো আছো। আজ তোমাকে আমি একটা তথ্য জানাতে চাই। তোমরা সবাই আমার ইমেইলের ক্লাস করেছো না বাংলায়, এই ইমেইলটার মতো করে এটা লিখবা, খুব কম লেখা লিখবা, খুব কম লেখা লিখবা, অতিরিক্ত চালাকি করো না প্লিজ বলছি। তাহলে ভাইয়া বলো তো, প্রথমে আমার সালাম নিবে, এটার ইংরেজি কি? At first take my salam from the core of my heart. প্রথমে আমার অন্তরের অন্তঃস্থল থেকে, সবাই আমার সাথে এটা মুখস্থ করো। প্রথমে আমার সালাম নিবে, এটার ইংরেজি কি বলো? At first take my salam, বলো সবাই বলো, এটা আমার সাথে এখন মুখস্থ করে এই 10 মার্ক এখনই তুমি অর্জন করতে হবে। বলো, প্রথমে আমার সালাম নাও, টেক মাই সালাম। At first take my salam, অন্তরের অন্তঃস্থল থেকে সালাম নাও, টেক মাই সালাম ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। আশা করি তুমি ভালো আছো, আমি আশা করি, আই হোপ
ইউ আর ওয়েল। এবার বলো, তুমি আবার বলো, আশা করি তুমি ভালো আছো। আই হোপ ইউ আর ওয়েল। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আই এম অলসো ওয়েল। আমিও ভালো আছি। এরপর আমি তোমাকে আজকে একটা তথ্য জানাতে চাই। তুমি বলছো যে ভাইয়া আই উড লাইক টু রাইট ইউ সাম লাইনস অ্যাবাউট, আমি তোমাকে কিছু লেখা লিখতে চাই। আই উড লাইক টু রাইট ইউ, আই উড লাইক টু ইনফর্ম ইউ। তুমি এখানে যদি ভাইয়া রাইট লেখো যে আমি তোমাকে কিছু লেখা লিখতে চাই, আমি তোমাকে কিছু জানাতে চাই, আই উড লাইক টু ইনফর্ম ইউ, আই উড লাইক টু ইনফর্ম ইউ, আমি তোমাকে কিছু তথ্য জানাতে চাই। বুঝাতে পেরেছি? তাহলে ভাইয়া হয়তো তুমি রাইট লিখতে পারো অথবা ইনফর্ম লিখতে পারো। লিখে ভাই প্রশ্নকে ফলো করে তুমি ভাই প্লিজ বলছি সুন্দর করে এখানে দুইটা লাইন, বেশি না, দুইটা কথা এখানে জাস্ট লিখবা। তোমার রেজাল্ট আসছে, রেজাল্টের বিষয়, তোমার টাকা লাগবে, টাকার বিষয়। সুন্দর করে ভাইয়া 10টা মার্কস, সুন্দর করে 1-2টা লাইন ভাই সাবজেক্ট ভার্ব চিন্তা করে কি 1-2টা লাইন লেখা যাবে না? যাবে না ভাইয়া? সুন্দর করে প্রশ্নের আলোকে এখানে 1-2টা লাইন লিখবা। এর বেশি বিশ্বাস করে একটাও লেখা দরকার নেই। আর এদিকে এবং এদিকে যেন সব লেখা সমান হয়। তুমি 1 লাইন লিখছো ছোট, 1 লাইন লিখছো বেশি, এগুলো করা যাবে না, যেন টিচার তোমার এটা দেখেই মুগ্ধ হয়ে যায়। আমি কি বোঝাতে পেরেছি? এই তাহলে ভাইয়া প্রথমে আমার সালাম নেবে, আশা করি তুমি ভালো আছো, আমি ভালো আছি। আমি আজকে তোমাকে একটা তথ্য জানাতে চাই, আমি আজকে তোমাকে কিছু লেখা লিখতে চাই। শেষ। তুমি লিখছো, লিখে তুমি এখানে একটা স্পেস দিয়েছো, স্পেস, এবার স্পেস দিয়েছো, দিয়ে লিখেছো নো মোর টুডে, আজ আর নয়। নো মোর টুডে, আজ আর নয়। টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলি, তুমি তোমার যত্ন নাও। হ্যাঁ, তুমি বুঝে শুনে যে ভাই কোথায় এখানে শুধু টেক কেয়ার লিখলে হবে না, টেক কেয়ার ইউর সেলফ অর ইউর ফ্যামিলি লিখতে হবে। এটা বুঝবা যে তুমি তোমার এবং তোমার ফ্যামিলির যত্ন নাও। আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ ভেরি সুন, আমি তোমার উত্তরের অপেক্ষায় আছি। ইতি তোমার ইউর লাভিং ফ্রেন্ড গালিব। হয়ে গেছে। এছাড়া তুমি তোমার বাবা হইলে বাবার বিষয় লিখবা, মা হইলে মার বিষয় লিখবা, ভাই হলে ভাইয়ের বিষয়, বোন হলে বোনের বিষয় লিখবা। এই হচ্ছে তোমার ইনফর্মাল লেটার। বুঝাইতে পেরেছি ভাই? বলো বুঝাইতে পেরেছি? এবার ইনফর্মাল লেটার কোনগুলো তোমরা প্র্যাকটিস করে যাবা সেটা দেখাও। ইনফর্মাল লেটার সবাই দ্রুত এই ইনফর্মাল লেটার গুলো একবার দেখে যাবা। আমাদের আর বেশিক্ষণ লাগবে না, তোমরা আজকে একটু বেশি মতো পড়বা। আমি ছুটি দেওয়ার সাথে সাথে কেউ 1 মিনিটও নষ্ট করবে না। এই ইনফর্মাল লেটার গুলো উপরে আরো আছে, এই কয়েকটা একটু দেখে যাবা সবাই। একটু এই ইনফর্মাল লেটার গুলো অবশ্যই একবার দেখে যাবা, স্ক্রিনশট দিয়ে নাও ভাই, এই স্ক্রিনশট দিয়ে নাও। 1 পেজে ইনফর্মাল লেটারের জন্য কোনোভাবে 2 পেজে না যায়। বুঝাইতে পেরেছি? বুঝাইতে পেরেছি ভাইয়া? বলো। এই হচ্ছে ইনফর্মাল লেটার, এটা স্ক্রিনশট দিয়ে নাও। শেষ, ইনফর্মাল লেটার শেষ। এইবার ভাই, এবার তোমার কথা হচ্ছে ভাই আমি কত পাবো? আমি আমার স্টুডেন্ট সহ সবাইকে আমি জানি ভাই, এখানে গুটি কয়েকজন ছাড়া অধিকাংশ আছো যে 1-2 লাইন 3 লাইন লিখতে তেমন কোনো সমস্যা হয় না। কিছু কিছু মেয়েরা আছো, ছেলেরা আছো, এত হিবিজিবি লেখা লেখো। একটা ইনফর্মাল লেটার লিখতে যাবা, এখানে 10-10টা মার্কস। এটা লেখাটাকে সুন্দর করে লেখা যায় না? লেখাটা কিন্তু সময় দিয়ে লেখা যায় না? বুঝে নেই বিষয়টা? একটু সময় দিয়ে সুন্দর করে লেখিও। বুঝাইতে পেরেছি? বলো ভাই বুঝাইতে পেরেছি? একটু সময় দিয়ে সুন্দর করে লেখিও। ওকে, চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা গ্রাফ চার্ট, কলাম লেখা হবে না ভাই? কলাম মানে ভাই বক্স দিতে হবে না? না বক্স দিতে দরকার নেই। এরপর আর কি? চলো ভাইয়া এখন আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গ্রাফ চার্টে চলে যাব। গ্রাফ চার্ট যেন কোনোভাবে ওই যে অটোমটো এগুলো ফলো করার দরকার নেই ভাইয়া, যেভাবে বলি সেভাবে শুনো। আগে বিসমিল্লাহ পড়ে একটু দেখো, এরপর আমরা কমপ্লেন স্টোরি পড়বো, তারপর আমরা শেষ করে দিব। আমি ইনফর্মাল লেটার মোটামুটি বুঝাইছি, আজকাল অতিরিক্ত কথা বলবো না। শেষ। আচ্ছা সবাই একটু গ্রাফ চার্ট ধরো। ইনফর্মাল লেটার নিয়ে কার কোনো প্রশ্ন? ইনফর্মাল লেটার নিয়ে কার কোনো প্রশ্ন? বল ভাইয়া। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন যেটি পড়বো সেটা হচ্ছে গ্রাফ চার্ট। সুন্দর করে সবাই আমার সাথে গ্রাফ ধরবা।
তারপর আমি যেভাবে বলি ঠিক সেভাবে সুন্দর করে লিখবা। তোমাদের পরীক্ষাতে গ্রাফ মানে কি, মনে করো তোমাদের ক্লাসে 50 জন শিক্ষার্থী আছে, এই 50 জনের কেউ ইংরেজি পারে, কেউ বাংলা পারে, কেউ আইসিটি পারে। তো কেউ বাংলাতে ভালো লিখছে যে 10% বাংলাতে ভালো, 20% ইংরেজিতে ভালো, 15% এটাতে ভালো। অথবা এই যে বাংলাদেশ মনে করো যে ক্রিকেট খেলে, তো প্রথম 10 ওভারে কত পার্সেন্ট রান হয়েছে, অথবা মনে করো যে তোমাদের পরীক্ষাতে রেজাল্ট দিয়েছে, টোটাল 100 জন পরীক্ষাতে দিয়েছে, এখানে কতজন এ প্লাস পেয়েছে, 10% এ প্লাস, 60% এ গ্রেড, 15% এ মাইনাস, এভাবে করে তোমরা দিয়েছ। আমি কি বুঝাতে পেরেছি? এভাবে করে তুমি হচ্ছে একটা গ্রাফ অথবা একটা চার্ট আসবে। এখন এটাকে তুমি বর্ণনা করে লিখবা কিভাবে, সেটা এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই একটু খেয়াল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গ্রাফ বিভিন্ন ভাবে আসতে পারে। যদি দেখো যে ভাইয়া এভাবে গোল করে আসছে, এটার নাম হচ্ছে পাই চার্ট, লিখে ফেলো ভাইয়া। বৃত্তের মতো যদি আসে সেটার নাম হচ্ছে পাই চার্ট। ভাইয়া দ্রুত লিখে ফেলি ভাইয়া। যদি বৃত্তের মতো, এই বৃত্তের মতো আসে সেটার নাম হচ্ছে পাই চার্ট, সময় নষ্ট করা যাবে না, এটা হচ্ছে পাই চার্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি দেখো যে ভাইয়া এরকম কলাম স্টাইলে আসছে, বাট এই যে এখান থেকে জায়গা খালি আছে, যদি দেখো যে কলামের এই যে ভাইয়া এরকম, বাট ভাইয়া জায়গা খালি আছে, যদি কলাম আসছে বাট মাঝখান দিয়ে জায়গা খালি থাকে, তখন সেটার নাম হবে ভাইয়া বার ডায়াগ্রাম। বার ডায়াগ্রাম লিখে ফেলো ভাইয়া, বার ডায়াগ্রাম। ওকে, হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি দেখো যে ভাইয়া এই যে এগুলোর মাঝখান দিয়ে কোনো খালি নেই, যদি দেখো যে মাঝখান দিয়ে কোনো খালি নেই, তখন সেটার নাম হয় হিস্টোগ্রাম। সব আমরা দ্রুত লিখে ফেলি। যদি দেখো যে মাঝখান দিয়ে কোনো খালি নেই, তখন সেটার নাম হচ্ছে হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম, এটা খালি আছে বাট ধরে না যে এটা খালি নেই। হ্যাঁ, যদি দেখো যে মাঝখান দিয়ে কোনো খালি নেই, তখন সেটার নাম হচ্ছে হিস্টোগ্রাম। বুঝাইতে পেরেছি? যদি দেখো যে খালি নেই, তখন সেটার নাম হচ্ছে হিস্টোগ্রাম। এছাড়া তোমাদের পরীক্ষাতে আরো আসতে পারে পিরামিড। পিরামিড কিভাবে, মনে করে এরকম একটা চিত্র দিতে পারে, চিত্র দিয়ে এরকম কিছু দিতে পারে, দিয়ে তথ্যগুলো দিতে পারে, এটা হচ্ছে পিরামিড। এছাড়া তোমাদের পরীক্ষাতে আরেকটা আসতে পারে, সেটা হচ্ছে লাইন চার্ট। এরকম একটা গড় থাকবে, গড় দিয়ে এভাবে করে একটা লাইন থাকতে পারবে, এটা হচ্ছে লাইন চার্ট। আচ্ছা, এইগুলোতে কি থাকে? মনে করো আমি তোমাকে বললাম ভাইয়া এটাই হচ্ছে আমাদের পরীক্ষাতে আসলো, এখানে তারা এখানে সাল লিখলো 2010 সাল, আমি ধরলাম যে ভাই 1 2 3 4 5 6, তাহলে লিখলাম ভাই 2018 সাল, 2019 সাল, 2020 সাল, 2021 সাল, 2022 সাল, 2023 সাল। এই সালগুলোতে আমাদের অনলাইনে ক্লাস করার জন্য শিক্ষার্থীদের পরিসংখ্যান কেমন, কত পার্সেন্ট বেড়েছে। ধরে নিলাম 2018 সনে, সেটা কিন্তু ভাইয়া যেহেতু করোনাকালীন একটু আগে অনলাইন শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা এখানে, আচ্ছা এটা তো মিলবে না। আচ্ছা, 2018 সালে অনলাইন প্রথম এসেছে, শিক্ষার্থীরা অনেক বেশি প্রভাবিত হয়েছে, তো এখানে অনেক বেড়ে গেছে, ধরলাম এখানে এত পার্সেন্ট। 2019 সালে এসে শিক্ষার্থীরা আবার একটু কমে গেছে, 2020 সালে করোনাকালীন আবার বেড়ে গেছে, 21 সাল করোনা ছিল আবার বেড়ে গেছে, 22 সনে আবার কমে গেছে, 23 সনে আবার কমে গেছে, 24 সনে এখন আবার একদম বেড়ে গেছে। এই যে একটা পরিসংখ্যান দেখাইলাম, এখানে শুধু সংখ্যাগুলো দিয়েছে, তোমার কাজ হচ্ছে ভাইয়া সংখ্যাগুলোকে একদম শুধু ইংরেজিতে লিখে দিবে, আর কিচ্ছু করা লাগবে না। আমি কিন্তু ভাইয়া আজকে ভালোভাবে বলতে পারছি না, কষ্ট হচ্ছে, বাট যে কথাগুলো না বললে নয় সেভাবে বলে দিচ্ছি। এটা বিশ্বাস করো, বাংলায় যদি হইতো তুমি জীবনে আমার ক্লাস করতে না, তুমি কি লিখতে? কালি 2018 সন, আমি 2018 সন দেখা যাচ্ছে যে সেখানে পার্সেন্টেজ ছিল এত পার্সেন্ট, 2019 সন সেখানে ছিল যে অনলাইন ক্লাসের পার্সেন্টেজ ছিল এত পার্সেন্ট, 2020 সাল সেখানে হঠাৎ করে 19 সাল থেকে বেড়ে গিয়ে 20 সালে আর একটু বেড়ে গেছে। 2020 এবং 2021 সনে পার্সেন্টেজ সমানই ছিল, 2022 সনে 2021 থেকে আবার কমে গেছে এবং পার্সেন্টেজটা ছিল এত পার্সেন্ট, 2023 সনে এবং 2022 সনে সমান ছিল এবং পার্সেন্টেজটা ছিল এত পার্সেন্ট। বাংলা হয়ে গেছে না ভাইয়া, বলো? এটার ব্যাখ্যা হয়ে গেছে না? এবার আমি আরো তোমাকে যদি বলি দিই, তুমি আরো দেখো ভাই, দেখি কি বলছো। আচ্ছা ভাইয়া, এই যে আমাদের যে পোস্ট আছে, দেখো আমি যে ক্লাস করাচ্ছি
ক্লাসের এই যে ভাইয়া ক্যাপশনে দেখো টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে সব পিডিএফ দিয়ে দিব। আমার ক্লাস যেহেতু আর বেশিক্ষণ নাই, আমি তো সেটা ব্যাখ্যা করে বুঝাই দিচ্ছি ভাইয়া। এই যে খেয়াল করো, এখানে তোমাদের বিগত সালের প্রশ্নগুলো দেখো। ইন্টারনেট ইউজারের এই বিষয়টা পড়াইলে তোমাদের নিজেদের কাছে বিরক্ত লাগে, কারণ বাংলাদেশ সবাই নাকি শুধু ইন্টারনেট ইউজারের এই এই ইয়েটা পড়ায়। আমার কথা বুঝছো? ইন্টারনেট ইউজারের এটা মনে করো ভাইয়া বললাম না, ভাইয়া তোমাদেরকে দেখাইলাম যে এইটা, এই যে ভাইয়া তোমাকে এখানে বলছে এই প্যারাগ্রাফটা তুমি একটা বর্ণনা করো। এটা হচ্ছে ইলেকট্রিসিটি, ইউএস এর ইলেকট্রিসিটি, এটা তোমাকে বর্ণনা করতে বলেছে। বাংলায় যদি হইতো, তুমি মনে করো যে কোনো কিছুই ক্লাস করতে না, বাংলা তুমি লিখতে যে ভাইয়া এত পার্সেন্ট ন্যাচারাল গ্যাস, এত পার্সেন্ট এটা, এত পার্সেন্ট এটা, এত পার্সেন্ট এই শেষ, সুন্দর করে লিখতে, এটা থেকে এটা বেশি, এটা থেকে এটা কম, এইভাবে লিখতে। এরপর মনে করো যদি তোমাদের পরীক্ষাতে এটা আসতো যে এখানে বলছে যে মনে করো এখানে পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন, দারিদ্র সীমার নিচে বাস করে, এরকম একটা দেওয়া আছে যে 1995 থেকে 2004, 1995 সালে ছিল এত, 1995 থেকে 2004 ছিল এত, 1995 থেকে 2004 এত কমে গেছে, আবার 2004 থেকে 2008, 2004 ছিল এত, 2008 ছিল এত, 2004 থেকে 2008 এত কমে গেছে, 2008 থেকে 2010। জাস্ট বাংলাতে যদি বলতো তুমি এইভাবে লিখতে, আমি জাস্ট দেখাচ্ছি আর কি ভাইয়া। যদি তোমাকে বলতো যে ভাইয়া যে ইউ শুড হাইলাইট এন্ড সামারাইজ দ্য ইনফরমেশন স্টুডেন্ট ডেইলি অ্যাক্টিভিটিস, একটা স্টুডেন্টের ডেইলি অ্যাক্টিভিটিস কি কি, তোমাকে যদি বাংলায় বলতো, আমার এখন বাংলা কথাগুলো যারা শুনছে না এরা ইংরেজিতে সে করে লিখতে পারবে। তোমাকে যদি বাংলায় বলতো ভাইয়া যে ভাইয়া একজন স্টুডেন্ট ডেইলি কাজ, সে স্লিপিং টোটাল 24 ঘন্টার মধ্যে সে স্লিপিং হচ্ছে 30%, কলেজ আওয়ার হচ্ছে 25%, আদার্স হচ্ছে 8%, খেলাধুলা করে 5%, বিনোদন করে 12%, পড়াশোনা করে 20%, টোটাল 24 ঘন্টাকে তুমি এই ভাগে ভাগ করছো। এবার তুমি বর্ণনা করতেছো একটা ছাত্র বাংলায়, ইংরেজিতে আমি দেখাচ্ছি, একটা ছাত্র সে টোটাল 24টা ঘন্টা আছে, সে টোটাল তার কলেজ আওয়ারে 25% ব্যয় করে, কলেজ আর টোটাল ঘন্টার 25% কলেজ আওয়ারে, কলেজ আওয়ার থেকে ঘুমে আর একটু কম ব্যয় করে, ঘুমে 30%, ঘুম থেকে খেলাধুলা আর একটু কম ব্যয় করে, খেলাধুলা থেকে রিক্রিয়েশন আর একটু বেশি করে। এই যে এভাবে তুমি বাংলায় লিখছো। এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজিতে তুমি কিভাবে লিখবা সবাই এবার একটু খেয়াল করো। অটো টোটো ফলো করার দরকার নেই, বাইরে যেভাবে বলে দিই ঠিক সেভাবে সুন্দর করে লিখে এবার সুন্দর করে সেটা উঠাই ফেলো। বিসমিল্লাহ পড়ে এবার সুন্দর করে সেটা সবাই উঠাই ফেলো, বিসমিল্লাহ পড়ে সুন্দর করে সবাই এটা উঠাই ফেলবা। ওকে, আচ্ছা আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি তো জানো তোমার প্রথম ওই যে অটো যারা ফলো করবা এরা বানায় টানে লিখতে পারবা না, আলটিমেটলি ভুল হবে। আমি মোটামুটি বাংলা যেটা বুঝেছি এইবার তুমি লিখতে পারবা। দ্য ইনফরমেশন অ্যাবাউট, প্রথমে লিখবা দা গ্রাফ অথবা দা পাই চার্ট। হ্যাঁ, তুমি প্রথমে আচ্ছা একটা গ্রাফের অথবা একটা চার্টের 3টা অংশ থাকে, টপিক সেন্টেন্স, সাপোর্টিং সেন্টেন্স, কনক্লুডিং সেন্টেন্স। তোমাকে প্রথমে সব সময় টপিক সেন্টেন্স দিতে হবে। যে কোনো গ্রাফ অথবা যে কোনো চার্ট যদি তুমি লেখো, তোমাকে সবসময় টপিক সেন্টেন্স দিতে হবে, সব সময় টপিক সেন্টেন্স সবসময় দিতে হবে। এই যে ভাইয়া টপিক সেন্টেন্স সবসময় দিতে হবে। তাহলে আমি এটা লিখে ফেলে আমরা সবাই বলো দা গ্রাফ শোজ দা ইনফরমেশন অ্যাবাউট, লেখা বিষয়টা লিখবা, যেখানে বিষয়টা হচ্ছে আমাদের একজন স্টুডেন্টের ডেইলি অ্যাক্টিভিটিস। এই বিষয়টা সবসময় প্রশ্ন থেকে লিখবা। বিশ্বাস করে এখানে 15টা মার্কস তুমি যেভাবেই লিখো টিচার তোমাকে 10 দিবে, 12 লিখলে 13 দিবে। আমি কি বুঝাইতে পেরেছি? তাহলে আমি এখন যেটা লিখি সবাই সুন্দর করে এটা লিখবা, বিসমিল্লাহ পড়ে লেখো। প্রথমে লিখবা দা গ্রাফ শোজ দা ইনফরমেশন অ্যাবাউট, লিখে বিষয়টা লিখবা। ওকে, সব এটা লেখা হয়েছে। পরে আবার তুমি লিখবা দা গ্রাফ অথবা দা চার্ট অথবা দা পাই চার্ট অথবা দা হিস্টোগ্রাম, দা বার ডায়াগ্রাম শোজ আস সাম চেঞ্জেস অ্যাবাউট, সাম চেঞ্জেস কিছু পরিবর্তন আনছে, অ্যাবাউট লিখে বিষয়টা লিখবা, ইন লিখে স্থান লিখবা, প্রথম ইয়ার এবং টু এত সাল থেকে এত সাল। তুমি এভাবে লিখতে পারো দা গ্রাফ অথবা দা চার্ট অথবা দা পাই চার্ট অথবা দা হিস্টোগ্রাম শোজ আস সাম চেঞ্জেস অ্যাবাউট, সাম চেঞ্জেস কিছু পরিবর্তন দেখাচ্ছে, অ্যাবাউট ইন্টারনেট ইউজার, অ্যাবাউট ইলিটারেসি, অ্যাবাউট দ্য স্টুডেন্ট অ্যাক্টিভিটিস, লিখে ইন। যদি স্থান থাকে তাহলে তুমি স্থান লিখবে, স্থান না থাকলে তো দরকার নেই, লিখে ইন প্রথম ইয়ার এবং শেষ ইয়ার লিখবে। এখন এখানে যদি সাল না থাকে তাহলে তুমি কি লিখবা? তাহলে হচ্ছে ভাইয়া এখানে অনেক সময় সাল থাকবে না, থাকবে ওই পরিসংখ্যাটা। প্রথমে তুমি লিখবা হচ্ছে মনে করো একজন স্টুডেন্টের স্লিপিং অ্যাক্টিভিটিস, যেহেতু ভাই বিষয় লিখছো দ্য গ্রাফ শো হচ্ছে দ্য সাম চেঞ্জেস অ্যাবাউট, অ্যাবাউট লিখে একজন অ্যাক্টিভিটিস অফ এ স্টুডেন্ট,
একজন স্টুডেন্টের অ্যাক্টিভিটিস লিখছো ফ্রম, তার প্রথম কোনটা, সে স্লিপিং টু, বাস এটা লিখে দিবে, বুঝছো? এই আর কি বিষয়টা। সাম চেঞ্জেস অ্যাবাউট, আমি কি বুঝাইতে পেরেছি? না ভাই আর ক্লাস হবে না, এরপর তোমাদেরকে পড়তে হবে। এবার ভাইয়া তুমি যে বুংবাং মুখস্থ করছো, মুখস্থ করো না, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি প্লিজ। তোমরা যে ইংরেজি নিয়ে ভয় করো, তুমি সুন্দর করে যদি লিখে আসতে পারো, বিশ্বাস করো 10 পাবা ভাইয়া। লেখো আমার সাথে, বলো দা গ্রাফ চার্ট শোজ আর সাম চেঞ্জেস, হ্যাঁ অ্যাবাউট, কোন বিষয়ে চেঞ্জ দেখাচ্ছে বলো তো আমাকে, সেটা বলবে লেখে। এখানে কোন বিষয়, ইয়ে সাল থেকে সাল লিখবে, যদি বিষয় আসে যে এই বিষয় থেকে এই বিষয় বলা হয়েছে, স্লিপিং টু হচ্ছে স্লিপিং টু স্টাডি, এরকম তুমি লিখবা, ওকে সমস্যা নেই। এবার তুমি তোমার মতো করে বর্ণনা শুরু করবে। কখন ভাইয়া ওই যে কফিমূলক এগুলো লিখলে কখনো পরিপূর্ণ হয় না, টিচার বোঝে। বলো ইন দ্য ইয়ার, ইন দ্য ইয়ার লিখে তুমি সাল লিখবা। ইন দ্য ইয়ার তুমি মনে করো 2012 সালে, দা নাম্বার অথবা দা রেট অথবা দা পার্সেন্টেজ, এখানে তিনটা জিনিস আসতে পারে। ইন দ্য ইয়ার, এখন তুমি কোন সাল নিয়ে কথা বলবা, তুমি প্রথমে যেটা আছে সেটা নিয়ে কথা বলো। তাহলে ভাই এই সবাইটা লিখে ফেলি। বলো ইন দ্য ইয়ার 2012, ইন দ্য ইয়ার 2020, ইন দ্য ইয়ার এত, মানে তুমি যে সাল নিয়ে প্রথমে শুরু করবে, প্রথমে একদম আগের সাল নিয়ে শুরু করবে আর কি, একদম কম সাল। দা নাম্বার, দা রেট অথবা দা পার্সেন্টেজ অফ, বিষয়টা লিখবে ওয়াজ অনলি এত পার্সেন্ট, অথবা ইন দ্য ইয়ার। অথবা যদি এখানে আসে যে সাল না থাকে, তাহলে লিখবে এ স্টুডেন্ট অ্যাক্টিভিটিস অফ, একজন স্টুডেন্টের কাজ, কোন কাজটা লিখবা, লিখবা যে সেখানে ছিল দা নাম্বার অথবা দা রেট অথবা দা পার্সেন্টেজ লিখবা, পার্সেন্টেজ, অথবা এইভাবে লিখতে পারো দা নাম্বার অথবা দা রেট দা পার্সেন্টেজ অফ এ স্টুডেন্ট, স্টুডেন্টের কোন বিষয়টা নিয়ে বলেছে, ওয়াজ অনলি, সেটা ছিল ভাইয়া 20%, এবং সেটা ছিল স্লিপিং, এভাবে করে লিখবা। তাহলে ভাই এভাবে লিখো। আমি কি বুঝাইতে পেরেছি? তোমার যে শুধু সাল আসবে বিষয়টা এমন নয়। এই কারণে ভাইয়া গ্রাফ চার্টের ক্লাসটা বোঝা দরকার তোমার, বুঝলে তুমি সুন্দর করে লিখতে পারবা। তোমার এখানে দা নাম্বার হইতে পারে, দা রেট হইতে পারে, দা পার্সেন্টেজ হইতে পারে। প্রশ্ন যদি নাম্বার থাকে নাম্বার লিখবা, রেট থাকলে রেট লিখবা, পার্সেন্টেজ থাকলে পার্সেন্টেজ লিখবা। লিখে তুমি এই যে বিষয় লিখবে, এরপর ওয়াজ অনলি কত পার্সেন্ট সেটা লিখবা। ওকে, এই পর্যন্ত হয়েছে। এরপর তুমি পরবর্তীতে যাবা না ভাইয়া, বলো পরবর্তীতে যাবা না? আচ্ছা, পরবর্তীতে তুমি মনে করে লিখবা ফর দ্য নেক্সট, বছরের সংখ্যা লিখবা, অথবা ফর দ্য নেক্সট টপিক, এখানে বছরের সংখ্যা না হতে পারে, ফর দ্য নেক্সট আইটেম, ফর দ্য নেক্সট ইস্যু, অনেক কিছু হইতে পারে। শুধু যে বছর বিষয়টা এমন না ভাইয়া, যদি মনে করো বছর আসে নাই, বলবে যে গালি বিয়ে চাপাবাজ কচু পড়েছে, না, বছর নাও আসতে পারে। এখানে যে বিষয়টা লিখবে যে তুমি তো একটা জিনিস বর্ণনা করছো, গ্রাফ চার্ট মানে হচ্ছে সেটাকে বর্ণনা করা, তাহলে লেখো ভাইয়া ফর দ্য নেক্সট, ফর দ্য নেক্সট লেখে নেক্সটের যে বিষয়টা সেটা বর্ণনা করবা, ফর দ্য নেক্সট ইয়ার্স অথবা ফর দ্য নেক্সট নাম্বার, ফর দ্য নেক্সট পার্সেন্টেজ, ফর দ্য নেক্সট সাবজেক্ট, ফর দ্য নেক্সট টপিক, দ্য নাম্বার। তাহলে তুমি এখানে ফর দ্য নেক্সট বছরের সংখ্যা লিখছো, অথবা সাবজেক্ট হইতে পারে, অথবা টপিক হইতে পারে, ইয়ার্স, দ্য নাম্বার, দ্য রেট, দ্য পার্সেন্টেজ, ইনক্রিজ অথবা রিডিউস। প্রথম যেটা লিখছো সেটা থেকে এটা কি ইনক্রিজ হয়েছে না রিডিউস হয়েছে? ইনক্রিজ হলে লিখবে ইনক্রিজ টু, এত পার্সেন্টেজটা লিখবা, রিডিউস হলে রিডিউসটা লিখবা। বুঝাইতে পেরেছি? এবং মন থেকে বলো এই পর্যন্ত কি আল্লাহর রহমতে আমরা ক্লিয়ার হয়েছি? বলো আল্লাহর রহমতে কি আমরা ক্লিয়ার হয়েছি? বলো 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 আল্লাহর রহমতে আমরা ক্লিয়ার হয়েছি? বুঝে শুনে ভাইয়া প্লিজ, কেউ এখানে 15টা মার্কস, 15টা মার্কস ভাইয়া বুঝে শুনে এটা লিখতে হবে। সবাই সবাই দ্রুত কমেন্টস করে এটা আমরা ক্লিয়ার হয়েছি। ভাই আমি অনেক কষ্ট করে, তোমরা প্লিজ ইংরেজি খারাপ করো না। রিয়ারেঞ্জও তুমি পাবা, রিয়ারেঞ্জ হবো কমন পাবা। না না ভাইয়া চার্ট আঁকতে হবে না ভাইয়া, প্লিজ চার্ট আঁকতে হবে না, চার্ট আঁকতে হবে না। ওকে, চার্ট আঁকতে হবে না, চার্ট আঁকতে হবে না। ওকে, দ্রুত এটা সবার লেখা হয়েছে। ভাইয়া কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলো, আমি তোমাকে বুঝাইতে পেরেছি যে কিভাবে তোমাকে লিখতে হবে, এটা দেখাইলাম আমি। আল্লাহর রহমতে সবাই ক্লিয়ার হয়েছে। তাহলে ভাইয়া তুমি দেখে দেখে আগাবা যে ইন দ্য ইয়ার অথবা ইন দ্য টপিক এটা লিখবা। আবার নেক্সট মানে তুমি এই যে মনে করে যে তোমাকে আমি এটাই দেখাইলাম, এই যে ভাইয়া
বুঝে শুনে না লিখলে বিশ্বাস করো এটা মার্কস পাবে না। তুমি মনে করো এটাই লিখলে, যে এটা দেখাইলাম স্লিপিং, মনে করো আমাদের একজন স্টুডেন্টের অ্যাক্টিভিটিস লিখলে, সেখানে তো সাল নাই, তাহলে এটা কিভাবে লিখবা বলো তো? তখন বলো দূর গালিবে চাপাবাজ গালিবে কচু পড়েছে। না ভাইয়া, সাল না থাকলেও তুমি লিখতে পারবে। লিখবে যে বলো, এই যে এখানে একজন বলো ফর দ্য নেক্সট অ্যাক্টিভিটিস, এভাবে এই যে ভাইয়া ফর দ্য নেক্সট অ্যাক্টিভিটিস, দ্য অ্যাক্টিভিটিস ইজ কলেজ আওয়ার্স অফ এ স্টুডেন্ট, এরপরে দ্য নাম্বার অথবা দ্য পার্সেন্টেজ ইজ 25%। আমার কথা বোঝো নেই? এভাবে যখন লিখবে, এখানে তো কোনো সাল নাই, তাহলে তুমি কিভাবে লিখবা? যে ফর দ্য নেক্সট অ্যাক্টিভিটিস ইজ কলেজ আওয়ার্স, নেক্সট অ্যাক্টিভিটিস ইজ স্লিপিং, নেক্সট অ্যাক্টিভিটিস ইজ স্টাডি। আমি কি বুঝাইতে পেরেছি? এভাবে করে করে তুমি লিখবে ভাইয়া। সাল না থাকলে যে লিখতে পার, মানে সাল থাকলে যে বিষয়টা হবে এরকম না, তুমি হচ্ছে তোমার মতো করে এভাবে লিখবা। ওকে, চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হচ্ছে আমি এটা বুঝাইতে পেরেছি। আল্লাহর হস্তে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, কেউ একদম কেউ তোমরা হচ্ছে এখানে যতটা মার্কস তোমরা চেষ্টা করবে এখানে 10-12 কোনোভাবে যেন মিস না হয়। ওকে, আশা করছি বুঝছো। তাহলে ভাইয়া প্রথমে তুমি টপিক সেন্টেন্স কি, দ্য গ্রাফ শোজ দ্য ইনফরমেশন অ্যাবাউট লেখে বিষয়টা, দ্য গ্রাফ চার্ট শোজ আর সাম চেঞ্জেস অ্যাবাউট, স্থান থাকলে স্থান লিখবা, ইয়ার টু ইয়ার, ইয়ার টু ইয়ার না হইলে যেটা থাকবে এটা টু এইটা, এই অ্যাক্টিভিটিস টু অ্যাক্টিভিটিস, টপিক্স টু টপিক্স, সাবজেক্ট টু সাবজেক্ট। ইন দ্য ইয়ার দ্য নাম্বার রেট পার্সেন্টেজ ওয়াজ অনলি এত, নেক্সট ইয়ারে যাবা নেক্সট পার্সেন্টেজে যাবা এত। বুঝাইতে পেরেছি আল্লাহর রহমতে? ওকে, 15টা মার্কস ভাইয়া। অটো, যতগুলো অটো, আমার একটা স্টুডেন্ট কখন আমি অটো অটো টোটো এগুলো বলি না ভাইয়া প্লিজ। অটো লিখলে টিচার বোঝে যে তুমি এটা অটো লিখছো। অটো কিন্তু কেন লিখবা তুমি বলো? এখানে বুঝি তুমি এটা দেখে দেখে লিখতে পারবা না। ওকে, পরবর্তী তুমি আবার পরবর্তী বর্ণনা করবে। হ্যাঁ বলো, নাও উই ক্যান কম্পেয়ার বিটুইন দ্য ইয়ার এন্ড, তুমি এই লাইন বলো, নাও উই ক্যান কম্পেয়ার, আমরা কম্পেয়ার করতে পারি, বিটুইন দ্য ইয়ার, ইয়ার লিখে তুমি এক সালের সাথে আরেক সাল কম্পেয়ার করবে, 2012 সালের সাথে 2013 সাল কম্পেয়ার করবে, শেষ। উই ক্যান কম্পেয়ার, কম্পেয়ার করে তুমি কি পাচ্ছ সেটা লিখে দিলা, সমস্যা নেই। নাও এখন উই ক্যান কম্পেয়ার দ্য ইয়ার এন্ড ইয়ার, মানে একটা সাল লিখবা পরবর্তী সাল লিখবা। We can compare the between activities, a activities or activities. We can compare the topics, a topics, a topics, a subject, a subject. বুঝাইতে পেরেছি ভাইয়া? বলো ভাই, বলো বুঝাইতে পেরেছি? আল্লাহর রহমতে বুঝাইতে পেরেছি ভাই? বলো বুঝাইতে পেরেছি? সবাই ভাইকে বলো ভাইয়া বুঝছি, বলো ভাই বুঝছি, দ্রুত বলো। এটা বোঝা গেছে? তাহলে ভাই একটু সবার হয়েছে। তাহলে ভাই নাও উই ক্যান কম্পেয়ার বিটুইন দ্য ইয়ার, তুমি শুধু ইয়ার আসবে না ভাইয়া, তোমাদের যা আসবে সেটাই লিখবে। উই ক্যান কম্পেয়ার হিয়ার, উই ক্যান নোটিস, এখানে আমি এমন ভাবে দিয়েছি যেন টিচার বুঝতেই না পারে যে তুমি এটা মুখস্থ বা অটো লিখেছো, এটা যেন তুমি নিজে বানাই লিখছো। হিয়ার, এখানে উই ক্যান নোটিস দ্যাট দ্য রেট ইনক্রিজ রিডিউস বাই, 2 সালের হারের পার্থক্য দেন বিপদ। এই যে এখানে তুমি যেটা পাইছো, বলো হিয়ার উই ক্যান নোটিস, আমরা লক্ষ্য করি, দ্যাট যে দ্য রেট ইনক্রিজ, যদি রেটটা এই যে দুইটার মধ্যে রেটটা ইনক্রিজ হয় তুমি লিখবে ইনক্রিজ, যদি রিডিউস হয় কমে যায় তুমি লিখবে রিডিউস, বাই লিখে পার্থক্যটা লিখবে দেন বিফোর, আগের থেকে সেটা কি কমছে নাকি বাড়ছে 2 সালের মধ্যে, সেটা বাড়লে ইনক্রিজ, কমলে রিডিউস বাই, পার্থক্যটা লিখে দেন বিফোর লিখে ফেলবা। বুঝাইতে পেরেছি? বুঝাইতে পেরেছি? এই এরপর ভাইয়া we can also notice the rate was highest, we can also notice, এ ভাইয়া we can compare, we can notice, এই ধরনের কিছু বাক্য, এই যে ভাই আমি এটা লিখেও দিয়েছি, এই কয়েকটা বাক্য প্র্যাকটিস করে যাবে, এগুলো তুমি ইউজ করবে। যেমন we can see that, we can notice that, we can compare that, we can see that, আমরা দেখতে পাই, we can notice that, আমরা লক্ষ্য করি, we can compare that, আমরা তুলনা করি। তুমি যদি হুবহু লিখে দাও তখন টিচার বুঝবে যে এটা অটো। বুঝাইতে পেরেছি? ওকে, এরপর ভাইয়া বলো তো, নাও উই ক্যান কম্পেয়ার বিটুইন দ্য ইয়ার লিখছো, হিয়ার যেটা পাইছো সেটাও লিখছো। এরপরে দেখো ভাইয়া উই ক্যান অলসো নোটিস দ্য রেট ওয়াজ হাইয়েস্ট, এবার তুমি এই পুরোটার মধ্যে হাইয়েস্ট কোনটা দেখছো, লোয়েস্ট কোনটা, বলো। দ্য হাইয়েস্ট লিখে সর্বোচ্চটা ইন দ্য ইয়ার সাল লিখবে, এন্ড দ্য লোয়েস্ট লিখে সর্বনিম্ন ইন দ্য ইয়ার সাল লিখবে। অথবা ইয়ার যদি না থাকে কোন বিষয়টা হাইয়েস্ট সেটা লিখবে, যে হচ্ছে ভাইয়া স্লিপিংটা হাইয়েস্ট এবং পার্সেন্টেজ। এরপর হচ্ছে ভাইয়া স্লিপিং, আর এরপর কি বলতো, স্লিপিং এর পরে হচ্ছে তোমার মনে করো যে স্টাডিটা লোয়েস্ট এবং পার্সেন্টেজটা লিখবা। মনে করো উই ক্যান অলসো নোটিস দ্যাট
দ্য রেট ওয়াজ হাইয়েস্ট, হাইয়েস্ট রেটটা ছিল 20%। ইন দ্য ইয়ার লিখবে না, বলে ইন দ্য টপিক, ইন দ্য ইস্যু, ইন দ্য সাবজেক্ট, ইন দ্য অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিসের নামটা লিখবে, এন্ড লোয়েস্ট পার্সেন্টেজটা লিখবে, লিখে ইন দ্য ইয়ার, সাল না থাকলে সাল লিখবে না, যে বিষয় আছে সেটা লিখবা। বুঝাইতে পেরেছি? ওকে, এরপর ভাইয়া উই ক্যান কনক্লুড দ্যাট দ্য গ্রাফ প্রোভাইড আস উইথ এভরি ডিটেল অ্যাবাউট। এরপর তুমি আস্তে আস্তে করে ভাইয়া এগুলো বর্ণনা টর্ণনা করলে নিজের মতো করে, আরো যেটা লিখলে লিখে, উই ক্যান কনক্লুড দ্যাট দ্য গ্রাফ প্রোভাইড আস উইথ এভরি ডিটেলস অ্যাবাউট। এই উই ক্যান কনক্লুড দ্যাট দ্য গ্রাফ প্রোভাইড আস, এই গ্রাফটা আমাদেরকে প্রোভাইড করে ডিটেলস অ্যাবাউট, বিষয়টা আবার লিখে দিবে। বারবার সালগুলোর নাম না বলে ইন দ্য ফলোইং ইয়ার, ইন দ্য নেক্সট ইয়ার, এইভাবে লিখতে পারো। ওকে, এরকম করে করে তুমি যদি লিখো, বিশ্বাস করো টিচার মনে করবে যে ভাইয়া এটা হচ্ছে তুমি বানাই লেখো না, তুমি অবশ্যই তুমি মুখস্থ করে লেখো না, নিজ থেকে লিখছো। বলো ভাইয়া কেন গ্রাফ ছাড়া কারো কোনো প্রবলেম আছে? আমি এখন দিয়ে দিব তোমাদেরকে, এটা তোমরা একটু বারবার পড়তে চেষ্টা করিও, বুঝছো ভাইয়া? বারবার এটা পড়তে চেষ্টা করিও। ওকে, ওকে ভাইয়া, কার কোনো প্রশ্ন আছে বলো ভাইয়া। ভাই বলো, গ্রাফ চার্টে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো। তোমরা যেটা ভাইয়া, এরপরে তোমরা আরো ওই যে কমলে বাড়লে এই বিষয়গুলো যদি তোমাদেরকে ভাইয়া দেখায়, যে যখন কমে যায় বেড়ে যায়, এই শব্দগুলো আমরা ইউজ করতে পারি। যখন দেখবে যে ঊর্ধ্বমুখী, ক্লাইম টু অথবা ইনক্রিজ টু, নিম্নমুখী যখন দেখবে ড্রপ টু অথবা রিডিউস টু, তো তুমি এতগুলো পড়ি না, এতগুলো মনে থাকবে না এক রাইতে, তুমি শুধু এগুলো বলো, ইনক্রিজ টু, রিডিউস টু। এরপরে যদি পরিবর্তন না হয় লিখবা ডিড নট চেঞ্জ। আর যদি উঠানামা করে, মনে করো যে 12 সালে বাড়ছে, 13 সালে কমছে, 14 সালে বাড়ছে, 15 সালে কমছে, এরকম, তাহলে বলবে রেজ এন্ড ফল, রেজ এন্ড ফল, এই 4টা শব্দ শিখে যাও, এই শব্দগুলি ইউজ করবা। ওকে, আচ্ছা, গ্রাফ চার্ট কত পেজ লিখতে হবে? সর্বোচ্চ 2 পেজ, এর বাইরে যাওয়া যাবে না। গ্রাফ চার্ট সর্বোচ্চ 2 পেজ, এর বাইরে লিখিও না। 2 পেজের ভিতরে স্ট্যান্ডার্ড না ভাইয়া, যত মন চা আন্দাজে লিখলে হবে নাকি? 2 পেজ। ওকে, বুঝাতে পেরেছি ভাইয়া? বলো বলো ভাই, বুঝাতে পেরেছি? বলো ভাই, সবাই বুঝছি? বলো ভাই, সবাই বুঝছি? আমি কি স্টোরিতে যাব? দ্রুত বলো, স্টোরিতে যাব? সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইনশাল্লাহ তোমরা যদি ভাইয়ের এটা ফলো করে লেখো, তুমি 15তে আল্লাহর রহমতে 10-12 এমনিতে পাবা, ভালো রাতে 13ই পাবা। কখনো তুমি মনে করবে না যে তোমাকে 5 বার কম দিবে, এরকম করবে না ভাইয়া। আশা করি তোমরা সবাই বুঝছো। চলো আমরা এখন স্টোরিতে যাব। স্টোরিতে যাব। ওকে, কমপ্লিটিং স্টোরি। আচ্ছা, এবার এখানে আমি জাস্ট একটা কথা বলি, তোমাদেরকে কি ভাইয়া সংলাপ অথবা ক্ষুদে গল্প, বাংলা 2য় পত্রে সংলাপ অথবা ক্ষুদে গল্প পড়াইছি। তোমরা সবাই কিন্তু অনেকেই ক্ষুদে গল্পের উত্তর দিয়েছ। তো ক্ষুদে গল্পে তুমি কি উত্তর দিয়েছ? ক্ষুদে গল্প কয়ভাবে আসে? 2 ভাবে আসে। হয়তো একটা শিরোনাম দিয়ে দেয়, তোমার আর কোনো টেনশন নাই, অথবা শিরোনাম দেওয়া থাকে না, জাস্ট কয়েকটা লাইন দেওয়া থাকে, ওই লাইন দিয়ে তোমাকে গল্প পরিপূর্ণ করতে হবে এবং হচ্ছে শিরোনামে দিতে হবে। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এই কমপ্লিটিং স্টোরি কিভাবে আসে? কয়েকটা লাইন দেওয়া থাকে, বাকিগুলো আমাকে পূরণ করতে হবে। সরাসরি আমি পড়াতে চলে যাব, কোনো নিয়ম পড়াতে চাচ্ছি না। সরাসরি পড়া তুমি খেয়াল করবে। পড়াতে যদি আমি তোমাকে যাই, দেখো তো ভাইয়া, একটা বোর্ড কোশ্চেন যদি তুমি ধরো, মনে করো এটা একটা বোর্ড প্রশ্ন, ইট ওয়াজ লেট অ্যাট নাইট, এটা ছিল অনেক রাত। I was taking preparation for my ensuing examination, আমি আমার আসন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। All the members of my family were sleeping, আমার পরিবারের সকল সদস্য ঘুমাচ্ছিল। All on a sudden, হঠাৎ করে, my phone rang, আমার ফোনটা বেজে উঠলো, and it was an unknown number, এটা একটা আননোন নাম্বার থেকে ছিল। I got frightened, আমি ভয় পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষাতে এই পর্যন্ত আসছে, ফান ইজ নট অলওয়েজ গুড, তুমি মনে করো এটাই দিলে না। আচ্ছা, কিভাবে তুমি শিরোনাম সাজাইতে পারবা আর গল্পটা কিভাবে পরিবর্তন করতে পারবা, কি ফলো করতে হবে? এখানে দৃশ্যটা হচ্ছে ভাইয়া, আমাদের অনেকের সমস্যা কি জানো? কমপ্লিটিং স্টোরির এই গল্পটা আমরা মনে করি যে
নৈতিক কোনো কথা লিখতে হবে, নৈতিক কোনো কথা, এবং ওয়াজ নয়, তবে নৈতিক একটা শিক্ষা থাকতে হবে। কিন্তু ভাইয়া অনেকে কি করে ওয়াজের মতো করে লিখে, না, এখানে তোমাকে অবশ্যই একটা কাহিনী থাকতে হবে। কাহিনী না থাকলে তোমার এই গল্পটা হবে না। এখন তোমাদের অনেকে কি করো জানো, একদম অটো একটা কমপ্লিটিং স্টোরি মুখস্থ করে রেখেছো। তোমরা যারা একদমই লিখতে পারো না, তারা হচ্ছে ইউটিউব থেকে একটা গল্প মুখস্থ করে নিবে যদি পারো এক রাতে, আর যদি না পারো তুমি তোমার মতো ম্যানেজ করে নিবে। তোমরা যারা ভালো করতে চাচ্ছ, 15তে 14 বা 13 পেতে চাচ্ছ, তাদের জন্য হচ্ছে আমার পরামর্শ, তারা কি করবা, প্রথমে তুমি এটা পড়ছো, পড়ার পর তোমাকে শিরোনাম দিতে হবে। তাহলে প্রথম হচ্ছে শিরোনাম, শিরোনাম শিরোনাম দিয়ে তুমি লেখা শুরু করতে হবে। শিরোনাম আমরা কয়ভাবে তৈরি করতে পারি? শিরোনাম আমরা 3-4 ভাবে তৈরি করতে পারি। এক হচ্ছে যদি কোনো নাম থাকে, আমরা ওই নাম দিয়ে শিরোনাম তৈরি করতে পারি। হ্যাঁ, এই যে মনে করো যে এখানে হচ্ছে মনে করো যে পরীক্ষার একদিন, তুমি মনে করো যে এটা দিলে না, ফান ইজ নট অলওয়েজ গুড, এটা দিলে না, কি দিলে, পরীক্ষা প্রস্তুতির এক রাত, মনে করো দিলে স্মরণীয় এক রাত। আমার কথা বুঝছো? একদম যে শিরোনাম এটাই দিতে হবে, ফান ইজ নট অলওয়েজ গুড, সবসময় ফান ভালো না, এটাই দিতে হবে, বিষয়টা এমন না। তুমি যদি এখানে কোনো নাম থাকে, ওই নামটাকে সিলেক্ট করে তুমি শিরোনাম দিতে পারবা। যদি তো কোনো ধরনের, আচ্ছা, যদি ভাইয়া কোনো নাম না, যদি কোনো স্থানের নাম থাকে, ওই ভাইয়া প্লিজ বলছি, তুমি যদি কিছু নাও পারো, এরপরও দেখবে যে তুমি মোটামুটি লিখে আসতে পারবা গোছাই সুন্দর করে। যদি স্থানের নাম থাকে, ওই স্থানের নাম দিয়ে 3 শব্দ দিয়ে একটা শিরোনাম লিখে ফেলবা, যে মনে করো ঢাকার একটি কাহিনী, অথবা ভাব, ওই কথাগুলোর ভাব বুঝে, যেমন এখানে তুমি ভাব দিয়ে দিয়েছ যে আমি হচ্ছে ভাব বুঝে একটা কাহিনী লিখবা, মানে একটা শিরোনাম দিবা, অথবা তুমি সেটাকে কিভাবে পরিপূর্ণ করবা সে আলোকে শিরোনাম দিতে পারো। যেমন মনে করো যে পরীক্ষার এক রাত আমার ফোন বেজে উঠলো, তুমি এইভাবে দিয়েছ। এখন ভাইয়া আননোন নাম্বার থেকে ফোন বেজে উঠছে, ফান ইজ নট অলওয়েজ গুড, এখানে তুমি তোমার মতো করে আরেকটা বিষয় বলছো। তুমি যদি এইভাবে বলো যে বেজে উঠছে, আমার আত্মীয় স্বজন মারা গেছে, আমি জানলাম আমার এই বন্ধুর বাবা মারা গেল, হ্যাঁ, আমি তো কেমন আতঙ্কে, ওই দিন আর আমি পরীক্ষার প্রস্তুতি নিতে পারিনি। মানে তুমি সম্পূর্ণভাবে তোমার মতো করে সুন্দর করে ছোট ছোট বাক্য দিয়ে একটা গল্প তৈরি করবা 2 থেকে 2.5 পেজের। আমি কি বুঝাইতে পেরেছি? কমপ্লিটিং স্টোরি তুমি সুন্দর করে 2 থেকে মার্জিন টানবা, বুঝে শুনে আস্তে আস্তে বসে বসে একটা গল্প, ওই যে এম ইজ আর ওয়াজ ওয়ার, ওই ভার্ব যেগুলো তুমি জানো সেগুলো দিয়ে তুমি সহজ ভাষায় একটা গল্প তৈরি করবা। আমরা তো বুঝছো? বিশ্বাস করো ভাইয়া, তুমি ইনশাল্লাহ 15তে 10 পেয়ে যাবা। আর অটো যদি লিখো, টিচার এসব অটোমটো এগুলো চিনে, অটো যারা লিখে তারা মার্কস বেশি পায় না, সমস্যা ওই জায়গায়। তুমি অটো ফলো করো না ভাই। আমারও যদি দেয়, তোমারও যদি দেয়, যে আমার একটা মানে হঠাৎ করে ফোন বেজে উঠছে, আমি ফোনে আমাকে একটু খারাপ কথা বলছে, সেটাই লিখতে হবে, বিষয়টা এমন না। তুমি তোমার মতো করে গল্পটা শেষ করবা, একটা কাহিনী থাকবে, কাহিনী শেষে একটা নৈতিক শিক্ষা থাকলে থাকবে, না থাকলে তো একদম খারাপ হবে, বিষয়টা এমন না। তবে একটা কাহিনী থাকতে হবে, সহজ ভাষায় কাহিনীটা লিখবা। আমি কি বুঝাইতে পেরেছি ভাইয়া? আচ্ছা, এখন যারা টোটালি ইংরেজি বানাইতে পারো না, তাদেরকে আমি কি করব বলো? তারা অটো একটা ম্যানেজ করে যাও, অটো লিখে চলে এসো, তারা কোন রকম 40-50 পাইলেই হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি তুমি দেখো যে ভাইয়া, এই যে এবার তুমি দেখছো, এরপর তুমি 2 পেজের বেশি যাওয়া দরকার নেই, 2 পেজে এনাফ, সুন্দর। আচ্ছা, এরপর মনে করো এখানে আছে যে ভাইয়া, আমি দিলাম মনে করো যে এই যে ভাইয়া, বাইজিদ ওয়াজ এ স্মল বয়। তোমরা সবাই জানো যে ভাইয়া বাইজিদ ওয়াজ এ স্মল বয়, বাইজিদ ছিল একটা ছোট্ট বালক। হিজ মাদার ওয়াজ ইল, তার মা ছিল অসুস্থ। ওয়ান ডে হি ওয়াজ স্টাডিং বাই দ্য সাইড অফ বেড অফ হিজ এইলিং মাদার, সে তার অসুস্থ মায়ের পাশে পড়ছিল। হঠাৎ করে তার মা ওয়াক আপ, জেগে গেল, রেইজ হার হেড অ্যান্ড টোল্ড হার সন টু গিভ হার এ গ্লাস অফ ওয়াটার, এবং তার সন্তানকে বলল যে এক গ্লাস পানি আনতে। এবার বলো ভাইয়া, বাইজিদের এই কাহিনী আমাদের সবার জানা আছে। সো কাহিনী যেটা জানা আছে সেটা কিন্তু সেভাবে লিখতে হবে। কাহিনী যদি জানা না থাকে, এই কাহিনী যদি তুমি তোমার মতো করে লিখে ফেলে যে বাইজিদকে তার মা পানি আনতে বললো, সে হঠাৎ করে পানি কিভাবে আনবে, পর তার বন্ধুরা ডাক দিছে, ডাক দিয়ে পানি আনছে, কোনো সমস্যা আছে না? কিন্তু এটা তো তুমি কাহিনীটা জানো,
যদি কাহিনীটা না জানো তুমি তোমার মতো করে সুন্দর করে ভাইয়া 2 পেজের ভিতরে একটা কাহিনী লিখবা, এবং এই যে তুমি প্রথম তুমি শুরু করবে শিরোনাম দিয়ে। অবশ্যই ভাইয়া শিরোনাম দিবে তুমি ওই যে যে লাইনগুলো থাকবে সেই লাইনগুলো থেকে একটা শব্দ নিবে, কোনো নাম থাকলে নাম, কোনো ব্যক্তি থাকলে ব্যক্তিকে দিয়ে, বস্তু থাকলে বস্তুকে দিয়ে, স্থান থাকলে স্থান দিয়ে, অথবা ভাব যেটা আছে সেটা দিয়ে তুমি একটা শিরোনাম তৈরি করতে হবে। এখন যদি আমাকে বলো অটো পড়াইতাম, ভাইয়া আমি অটো পড়াইতে পারবো না, ইউটিউবে আছে, ইউটিউব থেকে সুন্দর করে লিখে নিও, যেমনি পারো এটা উত্তর দিয়ে আসিও। কেন ভাইয়া বুঝাতে পেরেছি? আশা করছি তোমরা বুঝছো। অনেক সময় তোমাদের নষ্ট করছি, ঠিক 9টা বাজে 3 ঘন্টা পড়বা, শেষ 3 ঘন্টা কিভাবে পড়বা সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সবাই সুন্দর করে খেয়াল করো। এই 3 ঘন্টা তুমি কিভাবে পড়বা, বিসমিল্লাহ পড়ে খেয়াল করো ভাইয়া, সবাই বিসমিল্লাহ পড়ে এখন একটু পানি টানি খেয়ে নিবে, 3 ঘন্টা ভালো করে পড়বা। আমি টোটাল যে 16টা প্যাসেজ পড়াইছি, ফুড ট্রেন্ডসটা আমি বলি না, একবার দেখে যাইও। ওই 16টা প্যাসেজের মূল কথাটা, আমি যে গল্পগুলো বলেছি ওই গল্পগুলো বারবার একটু মাথায় আনবা, এনে ফ্লো চার্টের নিয়মটা একটু মাথায় রাখবা, ফ্লো চার্ট 8-10টা ফ্লো চার্ট একটু দেখে যাবা, তাহলে এমসিকিউ শেষ। সিকিউ আমি যা বলেছি এর বাইরে কোনো সিকিউ হয় না। হোয়াট দিয়ে আসলে কিভাবে দিবে, হোয়েন দিয়ে আসলে কিভাবে দিবে, এটা একবার দেখে নিবে। দেখে নিয়ে মাথার ভিতরে 2-3 বার একটু চিন্তা করবা হোয়াট, আবার ডিরেক্ট একটা প্রশ্ন প্র্যাকটিস করে ফেলবা, শেষ। হোয়াট হোয়েন শেষ। তাহলে এমসিকিউ তো দেখবা না এখন আর। এমসিকিউ মানে এই কথাগুলো জানলে এমসিকিউ হয়ে যাবে। ওই যে ভাইয়া সিকিউ একবার দেখবা। ফ্লো চার্ট হচ্ছে জাস্ট হচ্ছে মাথায় একবার নিয়মগুলো দেখে 10-12টা ফ্লো চার্ট শুধু জাস্ট রিডিং পড়ে ফেলবা দ্রুত, আর প্যাসেজের মধ্যে এটা আছে কিনা শেষ, ফ্লো চার্ট শেষ। বক্স একবার এখন আঁকে দেখবে যে তুমি সোজা বক্স হয় কিনা, এরো চিহ্ন সোজা হয় কিনা। বক্স ছোট বড় হলে মার্কস কাটা যাবে, ফুল স্টপ দিবে একদম হারাম, বক্স দিতে নো মার্কস পাবা না, শেষ। এই যে ভাইয়া ফ্লো চার্ট শেষ। এরপরে যেটি তোমাকে বুঝতে হবে সেটি হচ্ছে ভাইয়া সামারি এখন তোমাদেরকে দিয়ে দিব। যারা একদমই লিখতে পারো না তারাও প্যাসেজ থেকে মিনিমাম, প্যাসেজ থেকে হুবহু লাইন লেখা দরকার নেই, প্যাসেজ থেকে কয়েকটা শব্দ নিবে, নিয়ে ওই শব্দগুলি দিয়ে মোটামুটি বাক্য তৈরি করে চেষ্টা করবা লিখতে। আর যারা টোটালি পারো না তারাও চেষ্টা করে প্যাসেজ থেকে মোটামুটি যেমনি পারো এমনি লিখতে। আর যারা ভালো তাদেরকে আমি হচ্ছে সামারি এখন দিয়ে দিব, ওইটাকে বারবার পড়ে যাবা। তাহলে ভাই এমসিকিউ, সিকিউ, ফ্লোচার্ট, সামারি, প্যাসেজ শেষ। দেন তুমি উইথগুলো উইদাউটগুলো যা পড়ছে এটা আপাতত থাক, এটা পরীক্ষার হলে একটা ম্যানেজ করে নিবে। রিয়ারেঞ্জ মিনিমাম 15 থেকে 20টা দেখে যাবে বিগত সালের, কোন কোন সাল, 22 সাল, 21 সাল, 20 সাল, তোমার যে বছর পরীক্ষা দিয়েছো তার আগের 3 বছর তুমি দেখে যাবে রিয়ারেঞ্জ গুলো। রিয়ারেঞ্জ কমন আসলে এখানে তোমার 10 মার্ক হয়ে যাবে, সো রিয়ারেঞ্জ অবশ্যই দেখে যাবা। এরপর ভাইয়া গ্রাফ চার্ট তুমি অবশ্যই 1-2টা দেখে যাবা, আমার এটা মুখস্থ করে যাবা, যেন গ্রাফ চার্ট তুমি বানাই লিখতে পারো সুন্দর করে সাজাই। 1.5 পেজের বেশি যেন গ্রাফ চার্ট না যায়, 1.5 থেকে 2 পেজের মধ্যে। ইনফর্মাল লেটার বারবার বলছো যে খাম দেওয়া লাগবে কিনা, ভাইয়া খাতার উত্তরে খাম দেওয়া লাগে না। আমি কি বুঝাইতে পেরেছি? ইনফর্মাল লেটারে খাতায় খাম দেওয়া লাগে না। সুন্দর করে তুমি ভাইয়া মার্জিন টেনে ইনফর্মাল লেটার এমন ভাবে লিখবা ভাইয়া দেখতে যেন সুন্দর লাগে, লেখা যেন কম হয়, সুন্দর করে সব তারিখ, সুন্দর করে যাকে সম্বোধন করবা সে বিষয়গুলো যেন সব সুন্দর থাকে। যে ইউর ইভার্স, হ্যাঁ এগুলো তোমরা সবাই জানো গাইড থেকে বা কোনো বই থেকে, সেগুলো দেখে নিবে। এরপর সর্বশেষ কমপ্লিটিং স্টোরি, যেগুলো জানা আছে সেগুলো জানা না থাকলে মোটামুটি 5-10টা একটু লাইনগুলো পড়ে যাবা যেন শব্দগুলো অর্থ না সমস্যা হয়। এই যে তোমার প্রস্তুতি শেষ। টোটাল কোনোভাবেই 75-এর নিচে তুমি ভাইয়া টেবিল থেকে উঠবা না। 75 মার্কস অ্যান্সার যেন পাও এরকম পরীক্ষা দিয়ে উঠবা। যারা ভালো তারা 80 ছাড়া 80ও না ভাইয়া, প্লিজ বলছি, কারণ সেকেন্ড পেপারে তুমি 85 পাবা। ফার্স্ট পেপারে যেভাবে ম্যানেজ করে হলে কি, আচ্ছা ফার্স্ট পেপারে যেটি তোমাদেরকে ভাইয়া, এরপর উইথ গুলো উইদাউট গুলো টিচারের মাধ্যমে পোলাপানের মাধ্যমে ম্যানেজ করে হলো উইথ গুলো উইদাউট গুলো দিয়ে আসবা। এবার কার কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেকেন্ড পেপারে তোমাদের রুটিনটা নিয়ে নাও। সেকেন্ড পেপারে 4 তারিখ সন্ধ্যা 7:30, 4 তারিখ তোমাদেরকে নিব ভাইয়া রাইট ফর্ম ভার্বস, ফ্রেজ এন্ড ওয়ার্ডস এবং সিনোনিম অ্যান্টোনিম। 4 তারিখ সন্ধ্যা 7:30। আচ্ছা 7:20, সরি 4 তারিখ 7:20, 4 তারিখ 7:20 নিব রাইট ফর্ম ভার্ব, ফ্রেজ এন্ড ওয়ার্ডস এবং হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। এরপর তোমাদেরকে 5 তারিখে সকাল 11টায়, 5 তারিখ সকাল 11টায় নিব প্রেপোজিশন। এরপর তোমাদেরকে
সন্ধ্যা 7:20 নিব কমপ্লিট। 5 তারিখ ভাইয়া, 5 তারিখ সকাল 11টা, সকাল 11টা নিব প্রেপোজিশন। আবার 5 তারিখ 7:20 নিব কমপ্লিটিং সেন্টেন্স, মডিফায়ার্স এবং পাংচুয়েশন। আর আছে তোমাদের 6 তারিখ, সকাল 11টায় নিব কানেক্টরস, সকাল 11। আর নিব বিকেল 4টায় নিব ন্যারেশন। আর সন্ধ্যা 7:20 নিব প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন। এর আগে অ্যাপ্লিকেশন শেষ করে দিব, প্যারাগ্রাফে শেষ করে দিব, সেদিনও একবার পড়াবো, ক্লাসের ফাঁকে ফাঁকে এগুলো দিয়ে দিব। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কারো কোনো প্রশ্ন থাকলে আমি প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিই। আমি মোটামুটি আলোচনা করেছি, কোনো অভিযোগ বলো বিদিন? আচ্ছা বলো ভাইয়া, ইয়াতে কোনো ইয়ে লাগবে না, খাম লাগবে না, আর কোনো কথা বলো, খাম লাগবে না বলো। কার কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো যে ভাইয়া প্রশ্ন আছে কিনা। আজকে তোমার সিনিটা কত ভর্তি হয়েছে মাঝে? আজকে আমাদের, আমি চাচ্ছি তোমরা আজকে সি ইউনিটে মেবি 11 জন ভর্তি হয়েছে, আর বি ইউনিটে 19 জন ভর্তি হয়েছ। তাহলে ভাইয়া তোমরা হচ্ছে এই যে যারা ভর্তি হচ্ছ, তোমরা হচ্ছে আপাতত ইংরেজি পরীক্ষা দিয়ে ইংরেজিটা ভালো করে তারপর সবাই তোমার আসনটি কনফার্ম করে নাও। ঢাকা ইউনিভার্সিটি একদম মেধাবী শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত হবে, এবং বি ইউনিটের কোর্স হচ্ছে 2990 টাকা, সি ইউনিটের কোর্স হচ্ছে 2990 টাকা। 2024 জনের জন্য আমি আছি তোমাদের সাথে ইনশাল্লাহ। ইংলিশ সেকেন্ড পেপার আমি সম্পূর্ণভাবে শেষ করে দিব। এখন বলো পারা যাবে? যাও, আর সময় নষ্ট করবো না। লেটারটা আবার দেখান ভাইয়া, লেটার আবার দেখাবো, পিডিএফ এখন দিয়ে দিবে তোমাদের টেলিগ্রাম গ্রুপে। এখন যা লাগবে প্লিজ সবাই মনোযোগ সহকারে শোনো। তুমি আমার ছোট ভাই ছোট বোন না, তোমার যা লাগবে তুমি শুধু টেলিগ্রাম গ্রুপে, মানে আমরা দিয়ে দিচ্ছি। এরপরও যদি কোনো কিছু লাগে আমাকে বলবা, আমার নাম্বারে ডাইরেক্ট কল দিবে, কোনো সমস্যা নেই, আমি আছি, যত হেল্প লাগে আমি দিব ভাই। 01310725 আমি তোমাদেরকে একটা কথা বলি, এই যে অনলাইন ক্লাস নিচ্ছি, তোমরা মনে করো এটা আমার অ্যাডমিশন কোর্স পৌঁছার জন্য নিচ্ছি, এরকম না, এরকম। কিন্তু ভাই আমি এরকম নিচ্ছি না, আমি আসলে তোমাদেরকে মন থেকে পড়াচ্ছি, বাট আমার অ্যাডমিশনের কোর্স প্রচার করছি, সেটা ঠিক আছে। কিন্তু ভাইয়া একদম তো অ্যাডমিশনের কোর্স তোমরা প্রচার না করলে তো আমার অ্যাডমিশন কোর্স ব্যর্থ, বিষয়টা এমন না। অ্যাডমিশন কোর্স তো এমনি আমার পেট বেঁচে যারা, তারা এমনি তো মানে 1-1.5 হাজার এমনিতেই তো থাকবে, বাট ভাইয়া মন থেকে পড়াচ্ছি কিনা সেটা খেয়াল করো। অ্যাডমিশন কোর্স তো প্রচার করে দিয়েছি, আমি চলে গেলে তো হইতো না। তোমরা ভাই তোমরা পাস করে আমার কোর্সে ভর্তি হয়ে না, কিন্তু ভাইয়া দোয়া করিও। তারপরে ভাইয়া ইংরেজিটা ভালো করে আমাকে শুধু জানাও যে কোন কোন জায়গায় আমি বুঝাইতে হবে। কোনো প্রশ্ন আটকে গেল আমাকে কল দাও। সিকিউ এমসিকিউ উইথ ক্লোজ উইদাউট ক্লোজ রেখে আসবে না, রিয়ারেন্স সময় নিয়ে দিবে, কারো থেকে হেল্প নিয়ে হলো সঠিক উত্তর দিয়ে আসবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে।